আচ্ছা, কত ক্লাস পর্যন্ত আমরা ধরেন আলোচনা করেছিলাম যে লাস্ট ক্লাস আমাদের যেটা ছিল সেটা হলো যে একটা ল্যান্ডিং পেজে কনভার্সন রেট বাড়ানোর জন্য আমরা কি কি ধরনের অপটিমাইজ করতে পারি। সেখানে খুব অনেক কিছু আলোচনা করেছিলাম, এগুলো আর বলা হচ্ছে না, কারণ এটা সার সংখ্যা বলতে গেলেও 10 মিনিট লাগে, তাই না, কত ক্লাসে। যাই হোক, আজকে কি হয় তাহলে সাধারণত ধরো ডিরেক্ট আসুক আর অ্যাড থেকে আসুক আর কোনো সোশ্যাল মিডিয়া থেকে আসুক, সে যে কোনো একটা ওয়েবসাইটে যে কোনো একটা পেজে ল্যান্ড করে। ল্যান্ড করার পরে ধরো সে কোনো একটা প্রোডাক্ট পেজে যায়। তো এই প্রোডাক্ট পেজেরই আমরা মোটামুটি আলোচনা ছিল। আর এরপরে সে কি করে, অ্যাড টু কার্ট করে, তাই না? তো এখানে তেমন কথা থাকে না, এখানে ওই যে ইয়াটিয়া সিটিএ টিটিএ নিয়ে কথাবার্তা থাকবে, যেটা চেক আউটেও থাকবে। দেন হচ্ছে আমরা কি করি সাধারণত, আমরা চেক আউট বা ভিউ পেজে চলে যাই, আমরা চেক আউটে যাই আর কি, বা ভিউ কাটে যাই, যে যেমনই হয়। এটাই হলো আমাদের সেই চেক আউট পেজ। এই জায়গাটা বস আমাদের একটু কথাবার্তা আছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট আর কি। মানে ল্যান্ডিং পেজ যেমন ইম্পর্টেন্ট, চেক আউট পেজটাও অপটিমাইজেশন করা খুব ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, এখন একটা স্ট্যান্ডার্ড চেক আউট পেজে কি কি থাকা উচিত, কিভাবে থাকা উচিত, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আর কি। হ্যাঁ, এখন চেক আউট পেজ বস বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস, হুম, বা বিভিন্ন যে সার্ভিস ইন্ডাস্ট্রি, এগুলোর উপর ভেদ করে চেক আউট পেজে মোটামুটি হচ্ছে তোমার ইয়া থাকে। মানে কেউ সিঙ্গেল পেজ চেক আউট করে, কেউ মাল্টি পেজ চেক আউট করে। তো সিঙ্গেল পেজ চেক আউট করলে কি করা দরকার, মাল্টি পেজ যদি চেক আউট হয়, বা মাল্টি স্টেপ বা মাল্টি পেজ, মানে যেমন ধরেন আমরা আমরা যদি এই চেক আউট পেজটা দেখি, তাহলে দেখেন, এবং ও দেখো দারুণ একটা ইয়া দিয়েছে, এটা কিন্তু একটা ভালো জিনিস দিয়েছে। এইটা হচ্ছে যে মানুষ যখন কোনো একটা স্টেপ নেয় যে কোনো কাজের, যে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য মানুষ যখন কোনো মানে স্টেপ নেয়, তখন ওর মাথার মধ্যে একটা প্রবণতা, মানে ব্রেনে একটা প্রবণতা হয় যে কখন এটা শেষ হবে, কখন এটা শেষ হবে, এরকম একটা প্রবণতা তৈরি হয়, সাইকোলজিস্টরা বলতেছে আর। তো এটা একটা গুড ওয়ে, যে তুমি একটা প্রোডাক্ট যখন ইয়ে করতেছো, শপিং কার্টে যাচ্ছ, চেক আউট করতেছো, অর্ডার প্লেস করতেছো, তার মানে এখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে মানে 3টা স্টেপেই শেষ হয়ে যাবে। আর আমরা একটা কথা বলেছিলাম ডে ওয়ান থেকে, যে যে কোনো যে কোনো একটা অ্যাকশন কমপ্লিট হতে 3 বা 4টা 3 স্টেপ সব থেকে ভালো, 4 স্টেপে যাওয়া ভালো না। কারণ হচ্ছে যে মানুষের ওই পরিমাণ ধৈর্য থাকে না। হ্যাঁ, তো মানে ই কমার্স বিজনেস বলো, বা তুমি বিটুবি বিজনেসের যে কোনো একটা ফর্ম ফিল ক্ষেত্রে স্পেশালি, মানে যখন আমাদের মেন ম্যাক্রো কনভার্সনটা হবে ওই বিজনেসের জন্য, এই ক্ষেত্রে হচ্ছে যে যে কোনো অ্যাকশন ভাই তুমি 3 স্টেপের বা 4 স্টেপের উপরে নিয়ে যাওয়া যাবে না, 3 স্টেপ হলে ভালো। তো এখান থেকে ও একটা ভিজুয়াল পায় যে ও, ঠিক আছে, এরপরের স্টেপে আমি মারবো প্লেস অর্ডার, তাই না? আচ্ছা, যাই হোক, তো এইটা আমরা কি দেখতেছি, এখানে আমরা ধরো আহ এখানে আমরা যে প্রোডাক্টটা ইয়া করেছি তার একটা ডিটেলস পাচ্ছি। হুম, এখানে দেখেন শিপিং কস্ট পাচ্ছি, ট্যাক্স, ভ্যাট, অমুক তমক যদি থাকে সেগুলো দিয়ে দেওয়া উচিত। আমরা আসতেছে একটু আলোচনায়। সো এইখান থেকে ও একটা ইয়া পাচ্ছে, একটা সামারি পেয়ে গেল, তাই না? মোটামুটি একটা সামারি পেয়ে গেল। এরপরে ধরেন এখানে তার যে কয়টা পেমেন্ট মেথড আছে সেগুলোর একটা বর্ণনা দিচ্ছে আর কি, তাই না? এবং এই প্রোডাক্টটা নেওয়ার আগে তার যদি কোনো, মানে এখানে টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে, কতদিন পরে তুমি রিটার্ন পাবা, যদি খারাপ হয় ভালো হয়, টার্মস এন্ড কন্ডিশনে যেগুলো লেখা থাকে, কয়দিনের মধ্যে তোমার রিটার্ন দিতে হবে, ছেঁড়া ফাটা হলে, এই সমস্ত ব্যাপার স্যাপার এখানে লেখা থাকে, সেটাও একটা ইয়া দেখাচ্ছে। আচ্ছা, এগুলো নিয়ে আমি পরে কথা বলতেছি, পেমেন্ট টেমেন্ট কত থাকা উচিত কেনা উচিত। এই সাইডে লেফট সাইডে আমরা দেখতেছি যে মোটামুটি তোমার সে নাম নিচ্ছে,
তারপরে হচ্ছে যে কান্ট্রি বা রিজন বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করেছে, এটা বাই ডিফল্ট করা উচিত নাকি তার লিখে দেওয়া উচিত, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসতেছি। এবং এখানে কোন ডিস্ট্রিক্টে মালটা যাবে, থানা বা পুলিশ স্টেশন, অ্যাড্রেস বা শিপিং অ্যাড্রেস যেখানে করতে হবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এডিশনাল ইনফরমেশনে আবার নাম চাচ্ছে, এটা আবার দেখি কিরে ভাই এনে নাম নিল, আবার এখানে এডিশনাল ইনফরমেশন নাম নিল, যাই হোক এটাও আবার ম্যান্ডেটরি দেখাচ্ছে। এই ইনফরমেশন গুলো নিচ্ছে, এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। দেন তুমি প্লেস অর্ডারে ক্লিক করো, তাই না? এটা আমরা যদি এগুলো ইনফরমেশন দিয়ে আমরা যদি প্লেস অর্ডার করি তাহলে আমার অর্ডার হবে। তার মানে এইটাকে আমরা বলছি কি, সিঙ্গেল পেজ চেকআউট। সিঙ্গেল পেজ চেকআউট। গুগল একটা রিসার্চ করেছে যে তুমি যদি ভাই সিঙ্গেল মাল্টিপেজ মাল্টি স্টেপ বা মাল্টিপেজ চেকআউট থেকে তুমি যদি সিঙ্গেল পেজ চেকআউট করো, তাহলে তোমার কনভার্সন রেট 7.5% বেড়ে যেতে পারে। খুব দামি একটা কথা যে সিঙ্গেল পেজ চেকআউট, তুমি যদি মাল্টিপেজ চেকআউটের থেকে সিঙ্গেল পেজ চেকআউট সেট করো, তাহলে হচ্ছে তোমার কনভার্সন রেট 7.5% বেড়ে যেতে পারে। কে বলছে ভাই? গুগল বলেছে, আমি বলি নাই। আচ্ছা, এখন এখানে প্রশ্ন থাকে, তাহলে কি ভাই আমি আহ মানে সিঙ্গেল পেজ চেকআউটই আমার করতে হবে, মাল্টিপেজ করা যাবে না? এই প্রশ্নের আনসার হলো, এটা ডিপেন্ড করতেছে কোন ধরনের সার্ভিস। ওই ধরনের সার্ভিসের ক্ষেত্রে আপনার যদি আসলে অনেক ইনফরমেশন নিতে হয়, যদি অনেক ইনফরমেশন নিতে হয়, সেই ক্ষেত্রে আসলে আপনার মাল্টিপেজ বা মাল্টি স্টেপ চেকআউট ছাড়া উপায় নাই। তাহলে মাল্টি স্টেপ চেকআউট যদি করি, তাহলে আমাদের কিভাবে অপটিমাইজ করা উচিত, এই কথাগুলো প্রশ্নগুলো থাকে, তাই না? আচ্ছা, তো আমরা যদি সিঙ্গেল পেজের কথা বলি, তাহলে আমরা যেমন ধরেন যে বিটুবি বিজনেস গুলোর ক্ষেত্রে কি হয় দেখেন, বিটুবি বিজনেস গুলোর ক্ষেত্রে দেখবেন যে অনেক লিডটা কোয়ালিফাইড কিনা এইটা যাচাই বাছাই করার জন্য অনেকগুলো এই ফর্মে অনেকগুলো ফিল্ড থাকে। যেমন ধরো তোমার ওয়ার্ক মেল নেয়, কোম্পানি অ্যাড্রেস নেয়, তারপরে হচ্ছে যে তোমার কোম্পানিতে কতজন মানুষ আছে, এইগুলো ইনফরমেশন নেয়। সেইখানে তোমার রোলটা কি, তুমি যে ভাই এটা নিচ্ছ, যেমন আপনি জুম টুম সার্ভিস কিনতে যাবেন বা কোনো ইয়াটা কিনতে যাবেন, মানে বিটুবি বিজনেস এর ক্ষেত্রে দেখবেন তারা আপনাকে, বা গুগলের কোনো সার্ভিস টার্ভিস নিতে, আপনি গুগল ক্লাউড বলেন, এই সমস্ত সার্ভিস টার্ভিস নিতে যাবেন, দেখবেন ওরা বলে যে ভাই তোমার কোম্পানি, তোমার রোল কি, তোমার ফর্ম ফিল আপের সময় তোমার হচ্ছে যে তোমার কোম্পানিতে কতজন মানুষ আছে, তোমার ইয়ারলি বা মান্থলি রেভিনিউ কত, অথবা আপনি এসএসএল কমার্স বিকাশে যখন পেমেন্ট গেটওয়ে তোমরা যখন ফর্ম নেই, তখন দেখবো ওরা বলে তোমার কোম্পানিটাকে প্রোপাইটারশিপ কোম্পানি নাকি মানে লিমিটেড কোম্পানি, তোমার পার মান্থ কত টাকা রিয়া হতে পারে, হ্যাঁ, এই সমস্ত ইনফরমেশন নেই। তার মানে আমরা সিঙ্গেল স্টেপ এবং মাল্টি স্টেপ বোধ করতে পারি, ডিপেন্ডস অন দা সার্ভিস অর বিজনেস, তাই না? এখন সিঙ্গেল স্টেপ চেক আউটের ক্ষেত্রে 7.5%, এটা গুগল রিসার্চ করে বলতেছে যে তোমার কনভার্সন রেট বেড়ে যেতে পারে। তার মানে যে সবসময় আমাকে এটাই করতে হবে, এদিকে আবার অনেক ইনফরমেশন হয়ে গেল, সমস্যা। সো আমরা দুটোই করতে পারি, বাট সাধারণত ই কমার্সের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম বিজনেসের ক্ষেত্রে যদি ইনফরমেশন কম থাকে, মানে যে ইনফরমেশন গুলো না নিলেই না, কম থাকে, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল স্টেপ করা ভালো। কারণ সিঙ্গেল স্টেপ করলে আপনার কয়েকটা জিনিস খুব হয়, যেমন একজন ইউজার দ্রুত ফর্মটা ফিল আপ করে ফেলতে পারতেছে। তারপরে যারা হচ্ছে মোবাইল থেকে, যেমন তোমার কত পার্সেন্ট, 76%ই তো তোমার মোবাইল ইউজার, তাই না? তো মোবাইল থেকে আসলে বাটন, মানে মোবাইল থেকে আসলে যখন তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, বাপের নাম, চোদ্দ গোষ্ঠীর নাম, এই জিনিসগুলো যখন দিতে, তখন একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সো মোবাইল থেকে যারা শপিং করে, হ্যাঁ, মোবাইল শপার যারা, তাদের জন্য এটা একটা সুবিধা হয়ে যায়। আর কথা বোঝা গেছে? এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে মাল্টি সরি সিঙ্গেল স্টেপ করা হচ্ছে। আরেকটা প্রবলেম হয় যখন দেখেন যে আমরা বলেছি কি যে একটা ওয়েবসাইটের বেশি একটা ওয়েবসাইটের যখন আমরা একটা পেজের লোড টাইম আমরা কত বলেছি, 3 সেকেন্ডের উপরে গেলেই তোমার কিন্তু কনভার্সন রেট হয় আর কি, তাই না? 3 সেকেন্ডের উপরে যাওয়া মুশকিল। সো 3 সেকেন্ড, তার মানে যদি আপনি মাল্টি পেজ বা মাল্টি স্টেপ চেক আউট করেন, তার মানে প্রথম পেজ ফিল আপ করার পরে যখন আপনি নেক্সটে ক্লিক করলেন,
তখন কিন্তু আবার তার 3 সেকেন্ড লাগলো ইয়া করতে, মানে আরেকটা পেজ অ্যাপিয়ার হইতে, তাই না? তো এই ক্ষেত্রে কি হচ্ছে, পেজ লোড টাইম এবং একটা কনফিউশনের মধ্যে পড়ে ইউজার, যে এর পরে আসলে কি রে ভাই, কনফিউশন বা একটা ফ্রিকশন তৈরি হয় যে হোয়াট টু নেক্সট, এরপরে কি, তাই না? এরপরে কি করতে হবে, এই ধরনের জিনিসগুলো হয় মাল্টি স্টেপের ক্ষেত্রে। এই জন্য সিঙ্গেল স্টেপ ভালো, অ্যাজ ওয়েল এস 7.5%। তার মানে কি আমরা সিঙ্গেল স্টেপ করবো? নট লাইক দ্যাট, ডিপেন্ড অন দ্য সার্ভিস অর প্রোডাক্ট। বাট আমরা চেষ্টা করব সবসময় হচ্ছে যে ইয়া করা আর কি। মানে তোমার কি বলে, যে সিঙ্গেল স্টেপ ইয়া করা ভালো, যে যে ইয়াগুলো বললাম আর কি, এই ক্ষেত্রে আর কি। ঠিক আছে, এখন সিঙ্গেল স্টেপ করতে হলে আর এইখানে যত ইনফরমেশন, এখানে যত ইনফরমেশন কম নেওয়া যায় আর কি, হ্যাঁ, যত ইনফরমেশন কম নেওয়া যায়। এখন আপনি বলতে পারেন যে ভাই এইখানে তো আসলে, যেমন ও হচ্ছে যে ঢাকা দিছে, তাই না? যেমন ও হচ্ছে যে বাংলাদেশ দিছে, আর হচ্ছে তোমার এখানে ঢাকা সিলেক্ট করেছে, তারপরে আবার পুলিশ স্টেশন দিয়েছে। ভাই আপনি এখানে যখন ও অ্যাড্রেস লিখতেছে, এখন যদি আপনি এখানে এই অ্যাড্রেস শব্দটা না লিখে যদি ফুল অ্যাড্রেস শব্দটা লিখে দেন, তাহলে কিন্তু ও নাম, মানে নাম, বাসা নাম্বার, রোড নাম্বার, অমুক তমক, কোন জায়গা থাকে, পোস্টাল কোড, এভরিথিং কিন্তু মোটামুটি অ্যাড্রেসে দিয়ে দেয়। তখন কিন্তু এই দুটো ইনফরমেশন না নিলেও চলে, যদি এটা ফর্মের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, যে কারণে নিতে পারে না আর কি। এটা যতটা রিডিউস করা যায়, তবে এটা রিডিউস করার নিয়মটা কি? রিডিউস করার নিয়মটা কি ভাই আমার সেলুলার করে দিলাম না, ওই বিজনেসের পার্সপেক্টিভে, ওই বিজনেস, যেমন আমি যদি স্কিন কেয়ার শপের কথা বলি, এই বিজনেস আসলে একটা ইউজারের নাম নিল, ফোন নাম্বারটা নিল, ইমেল অ্যাড্রেসটা নিল, শিপিং অ্যাড্রেসটা নিল, এনাফ, আর কোনো কিছু। ইভেন ফোন নাম্বারও নেওয়ার দরকার নেই, মেল অ্যাড্রেস, মেল নাম্বার, মেলও নেওয়ার দরকার। কারণ হচ্ছে যে ই কমার্স বিজনেস যারা ইয়া করে, হ্যাঁ, নিতে পারে, নিতে পারে কেন হচ্ছে যে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে করতে পারে, SMS মার্কেটিং এ সে ফোন নাম্বার নিতে পারে। তার মানে কি, তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর শিপিং, এই তিনটা ইনফরমেশন নিলে কিন্তু হয়ে যাচ্ছে আর কি, তাই না? কিন্তু ধরেন আমরা যে স্কিল আপার যেটা, এই বেটা কি করে, এ হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্ট কোড সেল করে। এইখানে যখন চেক আউট হয়, সেখানে কি তার এই শিপিং অ্যাড্রেস নেওয়ার দরকার আছে? কোনো শিপিং অ্যাড্রেস, কারণ এই এই প্রোডাক্টকে আপনি, এই মাল কি তার আপনি বাসায় পৌঁছে দিবেন, ডিজিটাল প্রোডাক্ট। সো এই সমস্ত ক্ষেত্রে ধরেন যে আপনার অ্যাড্রেস নেওয়ার দরকার নেই, কারণ তার বাসা, আপনার অ্যাড্রেস নিয়ে বাসায় কি আপনি যাবেন নাকি? দরকার নাই তো। তো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ ধরো যে তোমার আহ আহ, বা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। তার মানে যে ইনফরমেশন গুলো আপনার দরকার, কিভাবে বুঝবেন যে আমি যদি ফোন নাম্বারটা কালেক্ট করি, তাহলে তাহলে আমি SMS মার্কেটিং করতে পারবো। যদি আমি ফোন নাম্বারটা, ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করি, তাহলে আমি তাকে পরবর্তীতে ইমেল মার্কেট ক্যাম্পেইন করতে পারবো। এই ইন দ্যাট কেস আমরা ধরো যে তোমার এইভাবে চিন্তা করে আমরা ইনফরমেশন গুলো নিতে পারি। বাট ধরেন যে একটা ইয়া বিজনেস কি বলে, বাট লিড জেনারেশন, B2B বিজনেসের ক্ষেত্রে, সেখানে আমরা ওই ইনফরমেশন গুলো নিই কেন, বা গুগলে যে এই ইনফরমেশন গুলো নেই কেন? তার গুগল অবশ্য অনেক কারণে ইনফরমেশন নিতে পারে, গুগল অ্যাডসেন্স এর অনেক সময় ইয়া মানে অডিয়েন্স টডিয়েন্স বাড়ানোর জন্য, বা অন্যান্য কোম্পানিটা নেই কেন, লিডটা কোয়ালিফাই করার জন্য। তার ওয়ার্ক মেল shamim@skillupper.com, যখন এটা দিবে তখন ওই লিডটা কি হলো, ও তার মানে এটা অবশ্যই কোম্পানিতে চাকরি করে, বা এই কোম্পানির ফাউন্ডার, বা এই কোম্পানির সামন, তা নাহলে পরে তার তো আর শামিম@skillupper.com মেলটা, লিডটা কোয়ালিফাইড, ঠিক আছে? এই ধরনের ইনফরমেশন। তারপরে কত থেকে কতজন আছে, তার মানে যখন সে একটা ইনফরমেশন দিচ্ছে যে এই কোম্পানিতে কতজন মানুষ আছে, তখন সে বুঝে ফেলে এটা কি স্মল কোম্পানি না, মিড সাইজ কোম্পানি না, লার্জ কোম্পানি। তো স্মল কোম্পানি হলে আসলে তার যে প্রোডাক্ট বা সার্ভিসটা, সেটা আসলে কোন স্কেলে তাকে সার্ভিসটা দেওয়া যাবে, যদি মিড হয় তাহলে কেমন দেওয়া যায়, লার্জ হলে কেমন দেওয়া যায়। আবার এখানে প্রাইসিং করার একটা ব্যাপার থাকে, ঠিক আছে লার্জ কোম্পানি, ওদের এত বড়, ঠিক আছে এখানে আমার একটা ভালো ডিলিং হবে। এই যে লিডকে কোয়ালিফাই করা, এই ধরনের ইনফরমেশন নেওয়ার করতে আমরা অন্যান্য ইনফরমেশন নিয়ে থাকি। বাট সিঙ্গেল চেক আউট, সিঙ্গেল পেজ চেক আউট বা ওয়ান পেজ চেক আউট হচ্ছে সব থেকে ভালো। এই বিষয়গুলো বস ইসের ক্ষেত্রে মাথায় রাখতে হয়, এই কথাগুলো মনে হয় আমাদের এখানে লেখা আছে আর কি, হ্যাঁ, যে ওয়ান পেজ চেক আউটের ক্ষেত্রে আচ্ছা, ওয়ান পেজ চেক আউট, মাল্টি স্টেপ চেক আউটের ক্ষেত্রে যখন হচ্ছে যে তোমার ইয়া হয়, কি বলে, মাল্টি স্টেপ চেক আউটের ক্ষেত্রে যখন হচ্ছে তোমার ডাটা অনেক বেশি নিতে হয়,
তখন হচ্ছে তুমি কি করতে পারো, ওই যে আমরা যে ওই মিলার্স ল পড়েছিলাম না গত ক্লাসে, যে ওই যে সেন্সরি মেমোরি, তারপরে হচ্ছে যে শর্ট টার্ম মেমোরি আর ওই লং টার্ম মেমোরি। তো শর্ট টার্ম মেমোরি বা ওয়ার্কিং মেমোরিতে আমরা বলেছিলাম 20 to 30 সেকেন্ড যে টাইম, ওই যে মিলার নামে ভদ্রলোক বলছে 7টা বা 9টার বেশি মানুষ মনে রাখতে পারে না। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে উনার হচ্ছে মূলত তো ওই লটা ইয়াতে আর কি কমিউনিকেশন ইন্ডাস্ট্রির জন্য আর কি, ওটা কম্পিউটার সায়েন্সের লোকেরও পড়ায় মিলার্স। তো ওইখানে ব্যাপারটা হচ্ছে যে তখন হচ্ছে ও বলছে যে ভাই তোমার যখন ডেটা অনেক হয়ে যাবে তখন তুমি ডাটাটাকে চাঙ্কিং করে ফেলবা আর কি, মানে খন্ড খন্ড অংশে ভেঙে ফেলবা। তো যখন আমরা মাল্টি স্টেপ ইয়া করি, দেখেন ও সুন্দর করে তার, এবং এই যে মানুষের মাথার মধ্যে একটা প্রবণতা থাকে যে ভাই এর পরের স্টেপ কি, যাতে কোনো প্রকার কনফিউশন তৈরি না হয়। তো এই যে ওর লিখেছে প্রথমে শিপিং এন্ড গিফট অপশন, তারপরে পেমেন্ট এন্ড বিলিং অপশন, তারপরে রিভিউ এন্ড প্লেস অর্ডার। তার মানে ও হচ্ছে ডাটাটাকে যখন অনেকগুলো ইনফরমেশন নিচ্ছে, প্রথমে ইনফরমেশনটা নিল, তারপরে পেমেন্ট এন্ড বিলিং ইনফরমেশন নেবে, তারপরে প্লেস অর্ডার করবে। তার মানে 3 ধরনের ইনফরমেশন ও নিচ্ছে। তখন ও কি করতেছে, ডাটাটাকে খন্ড খন্ড অংশে ভাগ করে ফেলতেছে। ওই মানুষের যে ওই সাইকোলজিস্ট মিলার্স ভদ্রলোক বলেছে মানুষের মাথায় ওর বেশি মনে রাখতে পারে না বা ইয়া হয়, ওই যে এই জন্য উনি বলেছে যে ভাই তুমি যখন অনেক ইনফরমেশন যখন চাঙ্কিং করো, মানে ডাটাটাকে খন্ড খন্ড অংশে ভাগ করো, এবং যখন ও অল্প অল্প ইনফরমেশন এবং নেক্সট নেক্সট এবং পরের স্টেপ কি, যাতে ওর মধ্যে কোনো প্রকার কনফিউশন বা ফ্রিকশন তৈরি না হয়, হোয়াট টু নেক্সট, এর পরে কি বা এরপরে আমি কোথায় ক্লিক করব। এই জন্য ওই ডাটাটাকে এইভাবে এই যে প্রোগ্রেস বার দেয়া, অনেক সময় হচ্ছে যে এইভাবে স্টেপ 1 2 3 করে, আবার অনেক সময় হচ্ছে যে প্রোগ্রেস বার ইউজ করে। প্রোগ্রেস বার ইউজ করা মানে এইটা ফিল আপ করে ফেললো, তার মানে এইটুকু গ্রিন হয়ে গেল, বাদ বাকিটুকু ইয়েলো আছে। এরপরেরটা যখন ফিল আপ করে ফেললো তখন এইটুকু গ্রিন হয়ে গেল, তখন ওর মাথার মধ্যে মানে সাইকোলজিক্যালি ওর মাথার মধ্যে ও তার মানে আরে একটা স্টেপ হলে আমার অর্ডারটা মানে শেষ রে ভাই, এবং ঠিক আছে অর্ডারটা করে ফেলি, এই ধরনের টিয়া হয় আর কি। এবং যখন হচ্ছে যে আমরা ইয়া করি, আচ্ছা কালার টালার নিয়ে তো আমরা কথা বলছি আর কি, বা এখানে যখন ইয়া হয় যে মানে ওই যে রেড কালার আমরা ব্যবহার করি কখন, যখন হচ্ছে আমরা কোনো ওয়ার্নিং টোয়ার্নিং দিই। গ্রিন কালার আমরা যখন ও ঠিক আছে এটা শেষ, এটা শেষ, গ্রিন সিগন্যাল, তাই না? ইয়েলো সিগন্যাল মানে কি, যে আহ, এই পথে আর কি, এরকম আর। সো এই যখন প্রোগ্রেস বার ইউজ করা হয় তখন উপরে ওই রকম কালারের ব্যাপার স্যাপার গুলোও থাকে আর কি। এইভাবে হচ্ছে বস আমরা ওয়ান পেজ চেক আউট এবং ইয়া করি। এখন আপনি তাহলে কি করবেন যখন আপনার ক্লায়েন্ট বলতেছে যে ভাই তুমি আমার সিআর করো, তখন আপনি সুন্দর করে এরকম একটা অর্ডার করতে যাবেন, খুব খেয়াল করে দেখবেন যে এর মধ্যে কোন কোন ইনফরমেশন অতিরিক্ত আছে, বা কোন কোন ইনফরমেশন, যেমন এই জিনিসগুলো একটু বোল্ড করে দিলেও ভালো হয়, দেখতে ভালো লাগে। অথবা যেমন এটা হচ্ছে যে দেখেন এইখানে যতটুকু ইয়া ছাড়ছে, এইখানে তার থেকে একটু ডান সাইডে দেখেন একটু বেশি ছাড়ছে আর কি স্পেসিংটা। সো এটা হচ্ছে যে ওই ইয়া হয় আর কি, মানে দেখতে একটু ইয়া। সো যখন এখানে যতটুকু ছেড়েছেন এদিকেও ততটুকু একটু ছাড়লেন, এগুলো একটু বোল্ড করে দেন, দেখতে ভালো লাগে। তখন হচ্ছে যে ইয়াটা হয় আর কি, মানে ওই মানুষের এই ফর্ম ফিল আপের ইয়াটা বেড়ে যায় আর কি, বুঝতে পারছেন? সো তাহলে আপনি কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে যখন এই চেক আউট পেজে আসবেন তখন আপনি দেখবেন যে ঠিক আছে এই সমস্ত জিনিসপত্রগুলো ঠিক আছে কি না। যদি না থাকে তাহলে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে এইখানে ধরো এখানে তুমি এইটা, এখানে কোনো সুন্দর করে স্ক্রিনশট নিয়ে এখানে আমরা হচ্ছে ইয়াগুলো দিয়ে দিতে পারি। ধরো যে তোমার, ধরেন আপনি ওই স্ক্রিনশটটা প্রথম আমরা যেভাবে হচ্ছে যে রিপোর্টিংটা করতেছি আর কি, হ্যাঁ, আমরা যেভাবে রিপোর্টিংটা করতেছি আর কি, তুমি ভাই আহ my God রে, আজকে কি শেষ করতে পারবো না এই লাইন, ধরো আর সো আমরা ধরো এই দুইটার ক্ষেত্রে কাছাকাছি, তো কারণ চেক আউট আর কি, ওয়ান পেজ চেক আউট আর মাল্টি স্টেপ চেক আউট, তাই না? এই জন্য হচ্ছে আমরা এই দুইটার ইয়া একবারে এখানে লিখে দিতে পারি, ঠিক আছে? অথবা আমরা আমরা হচ্ছে যে এইটাও নিয়ে নিতে পারি। ধরো যে আমরা এই তিনটাকে মিলে, কারণ এটাও এই তিনটা মিলে একটা ইয়া দিয়ে দিতে পারি আর কি। আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে ভাই আমি এই ফাইন্ডিংস পাইছি, তোমার এই করা উচিত, এখানে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেন আপনি যা যা পাইছেন এবং কি কি করা উচিত সুন্দর করে এখানে লিখে দেন। ঠিক আছে? তো এখানে তোমার কি কি বলা হতে পারে, যে ভাই তোমার যে ইনফরমেশন, ধরেন সে মাল্টি স্টেপ করে রাখছে, যেমন এলাহি দেখলাম একটা কাজ করতেছিল, আচ্ছা যাই হোক বাদ দেন আর। আহ তো ধরেন আপনি এখানে খুঁজে পাইলেন
খুঁজে পাওয়ার পরে আপনার কাছে মনে হয়েছে যে এখানে যে ইনফরমেশন গুলো আছে হয়তো সিঙ্গেল স্টেপ করে ফেললেই ভালো, কারণ সিঙ্গেল স্টেপের এই সুযোগটা আপনি কেন হাতছাড়া করেন? 7.5% কনভার্সন রেট বেড়ে। সো ক্লায়েন্টকে বললেন তোমার এখানে যে ইনফরমেশন গুলো আছে তুমি যদি সিঙ্গেল পেজে করে ফেলতে পারো তাহলে তোমার ভালো হয়। ঠিক আছে, আর যদি মাল্টি স্টেপ চেক আউট করো তাহলে তুমি একটা প্রোগ্রেস বার দাও, অথবা যে পয়েন্ট আকারে এভাবে বলে দাও যে ভাই এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এরকম আর কি। যদি না থাকে, আর যদি সবকিছু ঠিক থাকে ভাই এখানে তোমার কোনো পাইনি আর কি। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে দেখা যাচ্ছে যে রিডিউস নাম্বার অফ ফিল্ড, যে কথাটা অলরেডি কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি যে ভাই এইখানে আমরা সর্বোচ্চ রকম চেষ্টা করব যে এখানে যত কম আমরা রাখতে পারি আর কি। যেমন এখানেও কিন্তু একটা দারুণ ডাটা আছে ভাই, এটাও কিন্তু রিসার্চ, গুগলের রিসার্চ। গুগল বলতেছে যে ভাই তুমি যদি একটা ফিল্ড বাদ দাও তোমার এই ফর্ম থেকে, একটা ফিল্ড যদি তুমি বাদ দাও তাহলে তোমার কনভার্সন রেট এটা 50% পর্যন্ত বাইরে যেতে। এখন এখানে খুব দামি কথা বলছি কিন্তু, যে ভাই এখানে তুমি যদি এখানে মানে একটা ফিল্ড এখান থেকে বাদ দাও তাহলে তোমার 50% কনভার্সন রেট বেড়ে যেতে। খুব দামি কথা কিন্তু। এখন প্রশ্ন হলো তাহলে আমি কোনটা বাদ দিব, এরকম একটা প্রশ্ন থাকে না? এর কিন্তু বস কোনো রুলস রেগুলেশন বা কোনো এআই এই সলিউশন দিতে পারে। সে একটা সাজেস্ট করতে পারে যে ভাই তোমার কাছে মনে হচ্ছে ডিস্ট্রিক্ট নেম নেওয়ার দরকার নেই কারণ তুমি ফুল অ্যাড্রেস দিচ্ছ, তুমি এটা বাদ দিয়ে দেখতে পারো। বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন কাস্টমাররা ফোন নাম্বার দিতে চায় না, আপনি ফোন নাম্বারটা কিছুদিন, ফোন নাম্বার এক সপ্তাহ দেখতে পারেন ফোন নাম্বার ফিল্ডটা বাদ দিয়ে কনভার্সন বাড়ে কি। বুঝতে পারছেন? সেরকম কোনো ইয়ে নাই কিন্তু এই ফিল্ডটা আমরা চেষ্টা করব আমার বিজনেসের জন্য যে যে ইনফরমেশন না নিলেই নয়। একটা ই কমার্সের বিজনেসের ক্ষেত্রে আমরা ইমেল মার্কেটিং এর জন্য ইমেল নিতে পারি, আর হচ্ছে যে ফোনের জন্য এসএমএস মার্কেটিং এর জন্য ফোন নাম্বার নিতে পারি, এবং যেহেতু আমাকে শিপিং করতে হবে আমার ফুল অ্যাড্রেসটা নিতে পারি। এর বাইরে যা আছে সেই জিনিসগুলো আমরা যতটা রিডিউস করতে পারি। বাট অনেক সময় ঠিক আছে আমি এসএমএস, আমি ফোন নাম্বারটা একটু রিডিউস করে দেখি তো ফর্ম ফিল থেকে আমার কনভার্সন রেট বাড়ে কিনা। এরকম কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই। পৃথিবীর কোনো এআই এখনো এটা করতে পারতেছে না, কারণ কাস্টমার বিহেভিয়ার সবসময় লাইভ, সবসময় রিয়েলিস্টিক। এআই ধরাটা, বাট সে আপনাকে সাজেস্ট করতে পারে, এই জন্য আপনাকে এগুলো করে করে দেখতে হবে। এই জন্য এই অ্যানালিটিক্যাল যে জবগুলো সেইগুলো এআই রিপ্লেস করতে আপাতত পারতেছে না। কেউ দূর ভবিষ্যতে কি করে সেটা আমরা দেখবো না। এআই দিয়ে যদি সালমান এফ রহমানকে ধরা যাইতো তাহলে তা আর এক সপ্তাহ আগেই ধরা খাইতো, তাই না? কিডিং করলাম। আচ্ছা, এখন এই হলো ব্যাপার আর কি। ঠিক আছে বস, এই জন্য হচ্ছে যে বা আমরা যে ওই কথাগুলো আলোচনা করে ফেললাম যে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো আমাদের শিপিং অ্যাড্রেস নেওয়াই লাগে না। তুমি ভাই সফটওয়্যার বিক্রি করো, তোমার শিপিং অ্যাড্রেস দরকার কি? তুমি কি সফটওয়্যার কি বাসায় পাঠাবা নাকি? এরকম আর কি। কথা বুঝতে পারছেন? এই ধরনের ক্ষেত্রে আমরা এই করতে পারি। এখন তুমি যদি মনে করো হ্যাঁ সবকিছু যতটুকু আছে স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু এখন কি করতেছি ভাই? হাইপোথিসিস। এখন পর্যন্ত আমরা যে পড়াশোনা করতেছি হাইপোথিসিস, এখনো কিন্তু আমরা কোনো ডেটার সহযোগিতা নিই না, যেটা আমরা নেক্সট ক্লাস থেকে নিব, তাই না? তার মানে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা করে দেখি আমার কনভার্সনের কি হয়। এরপরে আমরা ডেটা অ্যানালাইসিস করে দেখবো যে আমার এই জায়গাটায় সেই ঘটনা ঘটছে, ঠিক আছে এটা বাদ দাও, অথবা এখানে এটা অ্যাড করো, অমুক তমুক এই সমস্ত ব্যাপার। ঠিক আছে বস? সো আমরা হচ্ছে যে এই ফর্ম ফিল্ডে যতটুকু ইনফরমেশন নেওয়া দরকার ততটুকু নিব, নিয়ে আপনি এখানে কিন্তু সুন্দর করে বলে দিতে পারেন যে ভাই তোমার এই ইনফরমেশনটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তখনই আমরা কি করবো, ঠিক আছে এই ফর্ম ফিল্ডটা বাদ দিতে হবে, আমরা ডেভেলপারকে কল করলাম, টিম ওয়ার্ক, সিআর ইজ টিম ওয়ার্ক। আমরা ডেভেলপারকে বলবো ভাই এই ফিল্ডে তুমি এক সপ্তাহ বাদে দেখো, তারপরে আমরা ডাটা অ্যানালাইসিস করবো, তারপরে আবার দেখবো যে এরপরে আমার কি অবস্থা কনভার্সন রেটে। কথা বোঝা গেছে? এই হলো মোটামুটি আমাদের কি বলে যে মোটামুটি স্ট্যান্ডার্ড চেক আউট ফেজে কি কি থাকে তার এই তিনটা নিয়ে আলোচনা করলাম আমি। আরো আসতেছি, এখানে রিপোর্টটা দিয়ে দিলাম। এরপরে খুব দারুণ একটা জিনিস, সেটা হলো ভিজিবল সিটিএ। ভিজিবল অ্যান্ড সিঙ্গেল সিটিএ, এই কথাটা লেখা আছে। সরি, ভেরি ভিজিবল অ্যান্ড সিঙ্গেল সিটি, এই কথাটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমরা যখন একটা ক্যাম্পেইন করি আমরা যখন একটা ক্যাম্পেইন করি অথবা আমরা যখন
হ্যাঁ, আমরা যখন কোনো একটা আমরা যখন একটা ক্যাম্পেইন করি, আমাদের ক্যাম্পেইনের একটা অবজেক্টিভ থাকে। এটা যেন আমরা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস বা অমুক তমুক অ্যাডস করেছি, এগুলো আমরা জানি, একটা অবজেক্টিভ থাকে। এবং ওই অনুযায়ী আমরা কন্টেন্ট ডেভেলপ করি, আমরা ফানেল সাজাই, ওই অনুযায়ী করি, তাই না? এখন ধরো তোমার একটা ল্যান্ডিং পেজে, আমি চাচ্ছি, আমি একটা ল্যান্ডিং পেজে, ধরো আমরা যদি ওই ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, এটা হচ্ছে যে আমি অ্যাড, এখান থেকে আমি এখানে আসলাম, গেট স্টার্টেড, হ্যাঁ, এখানে নাই গেট স্টার্টেড, চুজ এ প্ল্যান, ওই গেলে গেট স্টার্টেড নিয়ে যাবে। হুম, এরকম আর কি। আমরা যদি এখানে গেট স্টার্টেড, আচ্ছা, তার মানে এখানে আমরা দেখলাম যে আমাদের সিটিএ ব্যবহার করা হয়েছে কত জায়গা ভাই, এখানে একটা সিটিএ ব্যবহার করা হয়েছে, এবং সে আমাকে বলতেছে ভাই তুমি স্টার্ট করো। আচ্ছা, এরপরে এসে আমি যখন এখানে মোটিভেট, এখানে আবার বলতেছে গেট স্টার্টেড, এখানে এসে আবার বলতেছে চুজ প্ল্যান, আপনাকে গেট স্টার্টেড এ নিয়ে যাবে। এখানে যদি আপনি ক্লিক করো, তোমাকে আবার বলতেছে কি ভাই, গেট স্টার্টেড। তার মানে আমি সিটিএ বাটন ব্যবহার করেছি তিনটা, সিটিএ ব্যবহার করেছি কয়েক, এখানে একটা করেছি, চারটা সিটিএ ব্যবহার করেছি, পাঁচটা সিটিএ ব্যবহার করেছি, পাঁচটা সিটিএ। কিন্তু ইটস এ সিঙ্গেল সিটিএ। সিঙ্গেল সিটিএ বলছে মানে যে কোনো একটা ল্যান্ডিং পেজে তোমার গোল বা অবজেক্টিভ কিন্তু একটাই, তুমি এখান দ্বারা লিড জেনারেট করতে চাও, তুমি এই ল্যান্ডিং পেজে তুমি প্রোডাক্ট সেল করতে চাও, তুমি এই ইয়া করে এসে সাইন আপ করাতে চাও, তুমি এটা করতে লার্ন মোডে নিতে চাও। এই একটা পেজের মধ্যে সিঙ্গেল সিটিএ মানে এখানে ডিফারেন্ট কোনো কাজ কাজ করানো যাবে না। কাজ করানো যাবে না বলতে, ধরেন আপনি এখানে দিলেন গেট স্টার্টেড, এখানে বললেন যে ঠিক আছে ভাই তুই এটা ব্লক কর, লার্ন মোর, এখানে এসে বললেন যে ঠিক আছে ভাই তুই আমার ফর্মটা ফিল আপ করে দে, এখানে এসে বললেন যে আপনি হচ্ছে, তার মানে কি একটা পেজের মধ্যে আপনার অবজেক্টিভ মাল্টি, এটা করা যাবে না। কারণ যাতে এক্সপেরিয়েন্সটা ইউজারদের সেম থাকে, সে হয়তো এখানে মোটিভেট হয় নাই, এইটুকু পড়ার পরে সে মোটিভেট হলো, এখানে ক্লিক করার পরে যেন ও প্রোডাক্টটা কিনতে পারে ওই জায়গায় যায়। কিন্তু এখানে আপনি দিয়ে রাখছেন কি, ভাই তুমি একটা ব্লগ পড়ে আসো, ব্লগ পড়ে আসো, কিন্তু আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি ছিল, সেল জেনারেট করা বা লিড জেনারেট করা। এই জন্য হচ্ছে যে অবজেক্টিভ সেম থাকা, সিঙ্গেল সিটিএ ব্যবহার করা ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা বলা হয়েছে যে সিটিএটা যখন ব্যবহার করবা, তখন তুমি কি করবা এটা ভাই, ভেরি ভিজিবল সিটিএ। তার মানে আলটিমেট আমার গোল কি ভাই, আলটিমেট গোল ভাই তুই আমার অ্যাড দেখ, তুই আমার ওয়েবসাইটে আস, এবং আইসা তুই আমার প্রোডাক্টটা কেনে। এখন এই যে তুই আমার প্রোডাক্টটা কিনবি, কিভাবে কিনবি, আমার বললাম আর মানে আলু পটলের দোকানে গেলাম আর বললাম যে মামা দেন, সেই ইয়া করে আমার বস্তায় ভরে দিল না, তাহলে আমাকে তাকে একটা গাইড করে নিয়ে যেতে হয়। এই যে নেভিগেশন, এই যে গাইডিং, এইটাই হচ্ছে যে আমরা ইউজ করি কি, সিটি এর মাধ্যমে, যে ভাই তুই একটা অ্যাকশন নে, কি অ্যাকশন, গেট স্টার্টেড কর মানে মালটাকে, অথবা অ্যাড টু কার্ট, অথবা চেক আউট, পারচেস কর, প্লেস অর্ডারে ক্লিক কর, এটা আমার মূল ইয়ার কথা, বোঝা গেছে? সো একটা ভিজিবল, ভিজিবল সিটি কেন, ভিজিবল শব্দটা ব্যবহার করা হয়েছে কেন, কারণ হলো যে আপনি সিটিএ বাটন, এটা কিন্তু আমরা পরবর্তীতে আমরা হাইপোথিসিস, আমরা পরবর্তীতে কিন্তু ডাটা অ্যানালিসিস করে দেখবো যে সিটিএ বাটনটা আমার কি নিচের দিকে ঠিক ঠিক হয়েছে, নাকি উপরের দিকে দিলেই ভালো হতো, নাকি এই জায়গাটা যে দিইনি এখানে একটা সিটিএ দিলে ভালো হতো, সেটা আমরা ডাটা অ্যানালিসিস করে পরবর্তী ক্লাস থেকে হয়তো দেখবো, আর জানি এই ক্লাস আজকে শেষ করতে পারবো কিনা। যাই হোক, সো ভিজিবল প্লেসে, তার মানে যেখানেই সে মোটিভেট হবে ওইখান থেকে যেন তোমার যে মেন অবজেক্টিভ সেটা সে অ্যাকশন নিতে পারে। ওই কারণে আমরা কল টু অ্যাকশন বাটনটা ভেরি ভিজিবল প্লেসে রাখবো। এরপর তো ওটা অ্যাড্রেস দেবো যে আমার মাউস গুলো কোথায় নড়াচড়া করে, যাতে সেই জায়গাটা আমরা সিটিএটা রাখতে পারি। দেখা যাচ্ছে এমন একটা জায়গায় আপনি সিটিএ রাখছেন, মানে ওই বগলের নিচে কান বসায় দিচ্ছেন ভাই, তা এখন কানে শুনতে গেলে হাত উঁচু করা লাগে, তাইলে তো হইব না, তাই না? তো সিটিএটা রাখতে হবে যে জায়গাটা, যেমন এখানে এই কথাগুলো লেখার পরে এখানে একটা ইমেজ দিলেন, এখানে আমাদের একটা সুন্দর দিলেন, এর পরে দেখেন ভেরি ভিজিবল প্লেসে সিটিএ, ভেরি ভিজিবল প্লেসে সিটিএ, যাতে সে অ্যাকশনটা নিতে পারে। এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা বুঝে গেলাম যে একটা সিঙ্গেল সিটি ব্যবহার করা, যা যেখানে আমাদের মাল্টি পারপাস থাকবে না, একটাই আমাদের অবজেক্টিভ। আপনি সিটিএ বাটন 10 জায়গা ব্যবহার করেন, সেটা ডিপেন্ড করতেছে আপনার ল্যান্ডিং পেজটা কত বড়। যেমন এই ল্যান্ডিং পেজটা অনেক বড়, যদি ছোট ল্যান্ডিং পেজ হয় আপনি একটাই ব্যবহার করেন, যদি এর থেকে আর একটু বড় হয় আপনি হচ্ছে যে মাঝারি মাপের দুইটা সিটিএ ব্যবহার করেন। এরপর আমরা অ্যানালাইসিস করে দেখবো যে আমার এই পেজে আসলে কতজন, মানে 100 জন মানুষ হলে কতজন আমার হচ্ছে যে মানে কত পার্সেন্ট পর্যন্ত সে স্ক্রলিং করে।
তো আমি স্ক্রলিং করে দেখলাম সে 30% স্ক্রলিং করে, তাহলে আমার সিটিএ বাটন এই নিচের দিকে দিয়ে লাভ আছে? তাহলে সিটিএ বাটন আমাদের কি করা উচিত? নিশ্চয়ই সামনের দিকে রাখা উচিত, যাতে এইটুকু দেখে সে একটা অ্যাকশন নিয়ে যেতে পারে। কিন্তু আপনি কি করলেন, সিটিএ বাটন প্রথম 30% স্ক্রল করার পরে দেয়নি নাই। তার মানে ওই আর 90 জন মানুষ 30% এর নিচে নামেই না। তাহলে আপনি সিঙ্গেল সিটিএ দিয়ে রাখছেন কোথায়? এখানে। তার মানে এই সারা জীবনেও কি সিটিএ বাটনে ক্লিক হবে? হবে না। সো এইগুলো আমরা পরবর্তীতে ডাটা অ্যানালাইসিস করে দেখবো। আর এখন যেটা আমরা করতেছি কি হাইপোথিসিস। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে আমরা বুঝলাম যে এটা ভিজিবল সিটি হতে হবে এবং সিঙ্গেল সিটি হতে হবে। এখন কিভাবে একটা সিটি এটা ভিজিবল হয়? কি কি বৈশিষ্ট্য থাকলে ওই সিটিএটাকে আমরা বলতে পারি যে একটা ভেরি ভিজিবল সিটিএ, বা হচ্ছে যে এই সিটিএ দিয়ে কাজ? এর মধ্যে আমাদের মাথায় রাখতে হবে যে তুমি যে সিটিএটা ব্যবহার করছো, এই সিটিএ বাটনের, এখানে তুমি একটা বাটন ব্যবহার করেছো, একটা বাটন, এই বাটনের একটা সাইজ আছে, এই বাটনের ব্যাকগ্রাউন্ডে এই বাটনের একটা কালার আছে, এই বাটনের মধ্যে একটা টেক্সট আছে, এই টেক্সটটা বোল্ড নাকি ইটালিক নাকি নিচে হচ্ছে যে আন্ডারলাইন করা। সো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এখানে যে ফন্টটা ব্যবহার করেছে সেটা কেমন, এইগুলো কন্ট্রাস্ট করতে হয়। কি কন্ট্রাস্ট মানে কি? কন্টেস্ট না, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি? তুমি তোমার ওয়েবসাইটে, আমরা যখন ইসের ক্ষেত্রে পড়েছি যে একটা বিজনেস একটা দুইটা বা তিনটা সর্বোচ্চ কালার ব্যবহার করতে পারে তার ব্র্যান্ড কালার হিসেবে, তাই না? ডিপেন্ড অন দা কিসের উপরে ভাই? ডিপেন্ড অন যে ওই বিজনেসটা কোন ধরনের সার্ভিস দেয়। তো সেই ধরনের সার্ভিসের যেমন ওই যে আমরা বলেছিলাম যে গ্রিন কালারটা সাধারণত ব্যবহার করে যে সতেজতা, খাবার দাবার, এই সমস্ত যে এখানে লেখা আছে আমরা যেটা পড়েছিলাম, তাই না? এই যে এখানে আমরা বলেছিলাম আর কি যে গ্রিন কালার গুলো কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে? নেচার, হেলথ, হ্যাঁ, সেফটি, লয়্যালটি, প্রসপারিটি, এই ধরনের যদি তোমার সার্ভিস হয় বা এই ধরনের যদি এই ক্যাটাগরি যদি বিজনেস হয়, সেই সমস্ত ক্ষেত্রে তোমার ব্র্যান্ড কালার কি হতে পারে? ব্র্যান্ড কালার গ্রিন হতে পারে, ধরো। তো নিশ্চয়ই এই কোম্পানি যখন কোন একটা, এই কোম্পানি সেট আপের সময় তো তার ব্র্যান্ড ম্যানেজার কিন্তু এই ব্র্যান্ড কালার কি হবে, ব্র্যান্ডের গাইডলাইন কি হবে, এগুলো তৈরি করে ফেলেছে। এখন আপনি এজ এ সিআর এক্সপার্ট ওই কাজগুলো তো করাই হয়ে গেছে। এজ এ সিআর এক্সপার্ট কিন্তু এই কালার কি হবে, এর ব্র্যান্ডের কালার কি হবে, এইটার জন্য আপনি কিন্তু রেসপন্সিবল না ভাই। ধরো তারা করে ফেলেছে। এখন এই এই কোম্পানির যে কালারটা একটা বা দুইটা বা তিনটা যাই ব্যবহার করুক না কেন, আপনি যখন সিটিএ ব্যবহার করবেন ওই কালারের সাথে কন্ট্রাস্ট হয়, ওই কালারের সাথে কন্ট্রাস্ট হয়। এই কথাগুলো কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম। কন্ট্রাস্ট হওয়া মানে কি? যেমন রেডের সাথে কন্ট্রাস্ট কালার গ্রিন, এই ভায়োলেট ব্লুর সাথে কন্ট্রাস্ট কালার ইয়েলো অরেঞ্জ। ঠিক আছে? ঠিক আছে, আবার পাশাপাশি গুলো হতে পারে ভায়োলেটের সাথে ইয়েলো, এই যে এইটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট কালার, তাই না? এখানে দেখেন কন্ট্রাস্ট কালার গুলো, আবার যে আমরা ইয়াগুলো দেখেছিলাম আর কি, তাই না? আমরা যখন হচ্ছে যে ইয়া নিয়ে পড়েছিলাম আর কি, এরকম আর কি, হ্যাঁ, আমরা যে টারশিয়ারি কালার, অ্যানালজিক্যাল কালার, অমুক তমুক কালার টালার গুলো পড়ছিলাম না, যে তুমি পাশাপাশি তিনটা নিয়ে বানাইতে পারো কাছাকাছি কালার। তুমি এই প্রাইমারির সাথে এই যে সেকেন্ডারি, এই দুইটা মিলে তুমি তোমার ব্র্যান্ডের কালার করতে পারো। তো কালার কন্ট্রাস্টিং তখনই হয় যখন তুমি এই কালার হুইল দিয়ে ব্যবহার করো। তার মানে এই ভদ্র এখানে কিন্তু তুমি হুট করে একটা কালার বসাই দিতে পারো। সিটিএতে কি কালার বসাবে, দেখবে যে ওর মেন ব্র্যান্ড কালার কি, তাহলে ওই কালারের সাথে কন্ট্রাস্ট করে কোনটা, সেই ধরনের কালার ইউজ করে সিটিএ দিতে হবে। তবে সিটিএর ক্ষেত্রে বড় বড় প্লেয়াররা বলে বা এটা হয় ওই যে হিউম্যান সাইকোলজি, মানে সাইকোলজি মাথার মধ্যে দেখেন না, ওই যে এড়ে গরু আছে না, ষাঁড়ের সামনে লাল ড্রেস পরে গেলে সে একটা দাবরানি দেয় না ভাই? গ্রামগঞ্জের পোলা যারা বা মেয়ে যারা আছেন তারা জানেন, আমি যেমন গ্রামগঞ্জের আমি জানি। এটা কেন? কারণ ওর ব্রেনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়, এটা মানুষের ব্রেনের মধ্যে সেম ঘটনা ঘটে। এই জন্য বলছে যে সিটিএ তে তুমি কন্ট্রাস্ট করবা, অ্যাজ ওয়েল এজ ট্রাই করবা তোমার ব্যবহার করা, তুমি ট্রাই করবা হচ্ছে ওয়ার্ম কালার, যাতে এটা দেখার সাথে সাথে ওই ইউজারটার ব্রেনে একটা উত্তেজনা তৈরি হয়। ওই যে পিটুইটারি গ্রন্থি থেকে রস নিঃসৃত হয়ে সারা শরীরে চলে যায়, একটা উত্তেজনা কাজ করে, মারে একটা ক্লিক, মারো গেট স্টার্টেড ক্লিক। দ্যাটস দ্য থিং। ঠিক আছে? তার মানে একটা সিটিএ বাটন তখনই ভিজিবল হবে এবং অ্যাট্রাকটিভ হবে, আই ক্যাচিং হবে, যখন তুমি যেমন এই সাইজটা ধরেন, এই এই ইয়াটা আপনি এই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দিলে বাটনটা দেখতে ভালো লাগবে না। তারপরে একটা বাটনের সাইজ,
বাটনের সাইজ অনুযায়ী ওর ভিতরে যে টেক্সট ব্যবহার করতেছেন সেটার সাইজ, সেটাকে একটু ইটালিক করবেন নাই বোল্ড করবেন, সেটার একটা ব্যাপার থাকে, এবং এই বাটনের কালারটা থাকে। এইগুলোর উপর ভিত্তি করে ওই কালারটা, ওই সিটিএটা অ্যাট্রাকটিভ হয় বা ভেরি ভিজিবল হয়। কথা বোঝা গেছে? তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে ভিজিবল সিটিএ লেখা দিলেন, ডেভেলপার তো বুঝবে না ভাই ভিজিবল সিটিএ, তাকে বলবেন যে ভাই তুমি এই ফন্টটা ব্যবহার করো, তুমি এই যখন আপনাকে করে দেখেন তো ঠিক আছে কিনা ভাই, এই বাটনটা যে বড় হয়েছে এর সাথে যদি একটু আর একটু বড় করে দিতেন ইয়াটা, অথবা বোল্ড করে দিতেন তাহলে ভালো হতো। অথবা আমাদের ব্র্যান্ড কালার এটা ভাই, এর সাথে কি আমরা এই ওয়ান কালার থেকে ভাই দেখেন তো আমাদের সাথে এই কালারটা কন্ট্রাস্ট হয়, এই কালারটা আমরা ইউজ করতে পারি কিনা, কারণ আপনি জানেন, ডেভেলপার তো জানেন। তখন হচ্ছে একটা জিনিসটা ইয়া হবে আর কি। এবং যে সিটিএ ব্যবহার করবেন সেই সিটিএটা অবশ্যই একটু অ্যাকশন অ্যাকশন ভাব থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে ভাই অ্যাকশন অ্যাকশন ভাব থাকতে হবে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি। তুমি যদি অ্যাওয়ারনেস করো তাহলে তোমার অ্যাকশনের কিছু নাই, জাস্ট তুমি এই দেখেন এখানে কিন্তু গুগল এর ফেসবুক এর না শিখলে বুঝতে একটু সমস্যা। যে তুমি ভাই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাও, তো তোমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মেন কেপিআই কি, কতজন মানুষের কাছে অ্যাডটা দেখছে এবং কতজন মানুষের কাছে রিচ হয়েছে আর কতটা ভিউ হয়েছে, তাই না? এখানে তো আর অ্যাকশনের কিছু নাই, তাই না? সো এখানে যদি তুমি সব নাম লিখে রাখো নো নিড। কিন্তু তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, ওয়েবসাইট ট্রাফিক, তখন তুমি বলে ক্লিক নাও, ক্লিক নাও। এই যে ক্লিক, শুধু ক্লিকও আপনি লিখে দিতে পারতেন, এখানে লেখা থাকলো ক্লিক, তার মানে ও একটা কনফিউশনে পড়ে গেল, হোয়াট টু নেক্সট, কনফিউশনে পড়ে গেল, আরে কি হবে, এই যে ইউজার। কিন্তু যখন আপনি লিখেছেন ক্লিক নাও, তখন বুঝতে, তার মানে এখানে আমাকে ক্লিক করতে বলতেছে, তখন সে চলে যাচ্ছে কোথায়, ক্লিক করে চলে যাচ্ছে। সো এটাও ডিপেন্ড করে কি, তোমার ওই ফানেলিং এর কোন স্টেজের ক্যাম্পেইনের ক্ষেত্রে তোমার এই ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজের অ্যাওয়ারনেস হয় তখন তুমি একভাবে দাও, লার্ন মোর বা ইয়াটিয়া। যখন তোমার হচ্ছে যে ট্রাফিক, মিডল অফ দ্য ফানেলে করো। আর যখন তুমি মেন তোমার অবজেক্টিভ সেলস অথবা লিড জেনারেশন, তখন তুমি যেমন ডাউনলোড নাও, ক্লিক নাও, সব লিখে রাখবেন। সব মানে কি রে ভাই, শপে নিয়ে যাবে দেখি, কিন্তু যখন লিখবেন সব নাও, অর্ডার নাও, এই যে একটা অ্যাকশন অ্যাকশন ভাব বুঝাইতে হবে অ্যাকর্ডিং টু ক্যাম্পেইন অবজেক্টিভ, কোন ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য এই ল্যান্ডিং পেজটা, ওই অনুযায়ী একটা অ্যাকশন অ্যাকশন ভাব থাকতে হবে, সেটা আমাদের বোঝাতে হবে সিটি এর মাধ্যমে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সিটি এটা সাধারণত, কারণ হচ্ছে যে আমরা একটা ইয়ে পড়েছিলাম না, ওই যে হারমান এবিংহাউসের একটা ল পড়লাম না গত ইসে, যে ভাই মানুষের হচ্ছে যে প্রথমে মনে রাখতে পারে আর শেষের দিকে মনে রাখতে পারে, অথবা শেষের দিকের কোন একটা ল্যান্ডিং পেজের শেষের দিকের ইনফরমেশনের উপর ভিত্তি করে, শেষের দিকের ইনফরমেশনের উপর ভিত্তি করে একটা ইউজার ডিসিশন নেয়, তাই না? একটা ইউজার ডিসিশন নেয় শেষের দিকের ইনফরমেশনের উপর ভিত্তি করে। তাহলে আমাদের সিটিএ বাটনটা রাখা উচিত প্রথমেই এবং শেষের দিকে অবশ্যই। এছাড়াও যদি আপনার ল্যান্ডিং পেজটা অনেক বড় হয়, আপনি প্রত্যেকটা ইনফরমেশনের পাশাপাশি এরা যেমন ব্যবহার করছে এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। বাট অবশ্যই সিটিএ বাটনটা শুরুতে এবং শেষের দিকে ব্যবহার করতে হবে, কারণ ওই অনুযায়ী, কারণ মানুষের সাইকোলজি তার শেষের ইনফরমেশন, আমরা যেটা ইসের ইনফরমেশন দেখে বুঝেছিলাম আর কিসের বলে, ওই যে আমরা যে অ্যানালাইসিস করার সময় যে ইয়াটা, আরে ভাই অ্যানালাইসিস করার সময় আমরা যে ইয়াটা করেছি, মানে অ্যামাজনের যে ইয়াটা দেখেছি, তাই না, ওখানে আমরা বলেছি ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এইবার এখানে খুব দারুণ একটা কথা আছে যে পেমেন্ট অপশন তোমার ওয়েবসাইটে বলতেছে যে তোমার এখানেও কিন্তু হচ্ছে ভাই এখানেও কিন্তু আপনার ওই কথাগুলো লেখা আছে, তুমি কি ফাইন্ডিংস পাইলা ওই ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস করে, এবং ক্লায়েন্টকে তুমি কি বলতেছো, এই কথাগুলো ভাই আমি লিখতেছি না, তাহলে এই অনেক বড় হয়ে যাবে আর, বুঝতে পারছেন মানে আসলে ট্রেনিং এ অনেক কিছুই করা যাবে না আর। হুম, বাট এর কিছু শর্টকাট মেথড আমি দিব না। হুম, এটা হয়তো দেখাবো না, ঠিক আছে, দেখাবো না। মানে আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু এরকম একটা আপনার এই এইটাই কপি পেস্ট করবেন, ঠিক আছে? যেমন এখানে যেমন আমরা অনেক কিছু দিচ্ছি না, এই যে প্রোগ্রেস বার, আপনি যখন করবেন তখন এটাতে প্রথমে কপি করে নিন, কপি করে ক্লায়েন্টকে যখন দিবেন তখন তো ভাই আপনার এই স্ক্রিনশট দেওয়ার দরকার, আমার বোঝানোর জন্য দেওয়া লাগতেছে, তাই না?
এখানে যেমন দেয়া লাগেনি, এখানেও দেয়া লাগেনি, এখানে আপনি সুন্দর করে ভিজিবল সিটি এখানেও আমরা দিইনি, এখানে এইগুলো তো তোমার দেওয়ার দরকার নেই, তাই না? তখন আপনি এখানে কি ফাইন্ডিংস পাচ্ছেন সেটা লিখবেন। বাট এটার আমি বলবো না কি কি করতে হয় আর কি। বা এটা শর্টকাট, আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু কপি আর পেস্ট করে দিবেন। বাট এই জিনিসগুলো আমাদের বুঝতে হচ্ছে কেন? আমাদের বুঝতে হচ্ছে এই কারণে, কিছু জিনিস লিখতেও হবে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হচ্ছে এই কারণে, কারণ যদি আপনি এটা না বুঝেন তাহলে ভাই ধরেন এআই দিয়েও যদি লেখাই নেন আপনি কিন্তু, যেমন ধরেন আপনি কি কি ফাইন্ডিংস হয়েছে এটাকে আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন, চ্যাট জিপিটিও কিন্তু আপনাকে এটা কি কি ইমপ্লিমেন্ট করতে হবে সাজেস্ট, ঠিক আছে? কিন্তু ওই যে চ্যাট জিপিটি আপনাকে সাজেস্ট করলো এটা আমার দেখা মনে পড়ে, মানে কোন একটা রিয়েলিস্টিক ডাটা দিতে হবে, আর তাহলে ও মানে ইনফরমেশনটা ভালো দেয়। এটা আমি আপাতত এখন রাখতেছি না, কারণ আমার রিয়েলিস্টিক ইনফরমেশন নাই বা দিতেও পারতেছি, পরে দেখবো না। তো সেইটা যে যা যা ইমপ্লিমেন্ট করতে বলতেছে সার্টিফিকেট, সেটাও যাতে আপনি মানে বুঝতে পারেন যে ঠিক আছে কি নাই, ঠিক আছে আপনার কালার কন্ট্রাস্টের সাথে ওর কালার কন্ট্রাস্ট ঠিক আছে কি না আছে কথাবার্তা, এই জন্য আমরা এই কথাগুলো এত বক বক করতেছি আর কি। কথা বোঝা গেছে? আচ্ছা, একটা রিসার্চ বলতেছে যে ভাই তোমার যদি পেমেন্ট অপশন, ধরো অনেকে সিঙ্গেল পেমেন্ট অপশন ব্যবহার, হ্যাঁ শুধু পেপাল, ধরো শুধু পেপাল ইউজ, শুধু স্ট্রাইপ ব্যবহার ধরো, তো গুগলের ডাটা বলতেছে, এটা গুগলের ডাটা কি আমি জানি না ভাই, কোন এক জায়গা থেকে পাইছি আর কি, ডাটা বলতেছে, বাট কোন রিসার্চ ফার্ম এগুলো, আমি কিন্তু যে ডাটাগুলো বলতেছে একটা কিন্তু ফার্ম না কিন্তু ভাই, একটা লোক যদি বলতে পারেন যে ভাই আপনার কথা ভুল আছে, ঠিক আছে আমি খুশি হব যদি বলতে পারেন আর। সো যাই হোক, মানে এই ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো যে যখন আপনি ক্লায়েন্টকে এই কথাগুলো বলবেন যে ভাই তোমার কেন শুধুমাত্র এই একটা পেমেন্ট মেথডে ভাই, তুমি আরো কেন ব্যবহার করতেছো না ভাই, কেন ব্যবহার করো ভাই তুমি, আবার ওটা কোথাকার কুতু পয়সা কি কথা বলতেছো? ও বলতেছে যদি তোমার পেমেন্ট অপশনের ল্যাকিংস থাকে তাহলে তোমার 11% কার্ড অ্যাবান্ডন হতে পারে। তার মানে 100 জনের মধ্যে 11 জন, মানে 100 জন কার্ড কার্ড অ্যাড টু কার্ড করছে, এরপরে 100 জন মানে ওয়েবসাইটে আনাই কিন্তু বর্তমান সময়ে এত অ্যাড, এত মানে এত অ্যাডভার্টাইজিং আমরা সারাদিনে দেখি, এত ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং করে, মানে একটা মানুষকে ওয়েবসাইটে আনাইটা, ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ ভিজিট করে আপনি অ্যাড টু কার্ট পর্যন্ত নিয়ে গেছো, সেখান থেকে যদি এই ল্যাক অফ পেমেন্ট অপশনের কারণে 11 জন লোক মানে ইয়া করে কি বলে অ্যাবান্ডন করে, সে বাউন্স ব্যাক করে চলে যায়, এর থেকে দুঃখের কথা আর আছে? তার মানে তোমার যদি ল্যাক অফ পেমেন্ট অপশন থাকে তার মানে তুমি ভেরিয়াস, তুমি ওয়াইজ রাখো, তুমি স্ট্রাইপ রাখো, এই যে ডিসকভার অমুক তমক ভিসা পেপাল গুগল পে অ্যামাজন পে, তারপরে হচ্ছে যে এটা কি ভাই অ্যাপেল পে, যত পেমেন্ট অপশন তুমি রাখবে তত ভালো। এবং এতে মানে ওই যে তোমার ওইটা হয় আর কি, যে 11% যে কাট অ্যামাউন্ট হয় এটা তোমার রিডিউস হয়ে যাবে তুমি যদি ভেরিয়াস পেমেন্ট মেথড রাখো। এই কথাটা ক্লায়েন্টকে বলার মাত্রই তো, এখন তোমাকে কি করতে হবে ভাই, এই জিনিসটা দেখতে হবে যে ক্লায়েন্টের কি কি পেমেন্ট মেথড আছে, এর কি কি আছে ভাই, এর শুধু এসএসএল কমার্স আর ক্যাশ অন ডেলিভারি, বাংলাদেশের জন্য ভেরি গুড, আর দরকার নেই আর কিছু দেওয়ারও, ঠিক আছে? সো অন্যান্য দেশের ক্ষেত্রে বা আপনারা কাজও করবেন বাইরে, আর বাংলাদেশের ক্ষেত্রে তো সমস্যা নেই, যারা নিজের বিজনেস বা বাংলাদেশে কাজ করবে তারা তো সমস্যা নেই, এইভাবে আর কি, মানে যে পেমেন্ট মেথড গুলো আছে। সো এইটা আমরা ক্লায়েন্টকে বলবো যে ভাই তুমি এখানে যদি থাকে যে ভাই তুমি এই পেমেন্ট মেথড গুলো বাড়াইতে পারো, এটারও কিন্তু তুমি অ্যানালাইসিস করতে পারো গুগল অ্যানালিটিক্সে, যে ভাই কে কোন পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করেছে। পেমেন্ট ইনফো আমরা ই কমার্স ট্র্যাকিং এর ক্ষেত্রে যদিও এটা আমাদের একটু নিয়ে টাফ হয়, যেখানে আমরা শেখানোর সময় একটু মেন্টররা গড়িমসি করি, ওই যে সে কি পেপালের থ্রু দিয়ে পেমেন্ট করলো নাকি স্ট্রাইপের থ্রু দিয়ে পেমেন্ট করলো নাকি অ্যাপেল পে দিয়ে, তো এই ইনফরমেশন জানেন, তো আপনি দেখতেছেন যে কোনটা থেকে বেশি হয়, এটা একটা অ্যানালাইসিস হতে পারে আর কি, বাট আমরা এটা অ্যানালাইসিস করে আমরা এটা করতে পারি। বাট 11% তোমার ইয়া করার ক্ষেত্রে মানে কাটামানোর যাতে না হয়, আপনি ফাউন্ডিং করে দেখলেন, ফাইন্ডিং করলেন যে ভাই এই আছে, ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করলেন যে ভাই এই পেমেন্ট মেথড তুমি, এখন আপনি বলতে পারেন যে ভাই কোন কোন পেমেন্ট মেথডের কারণে কিভাবে হবে? ভাই আপনি তো ম্যাক্সিমাম মাস্টার কার্ড ভিসা এই যে ডিসকভার পেপাল গুগল পে অ্যামাজন পে আপনি জানেন। এইবার আপনি গুগল একটা সুন্দর করে সার্চ দেন যে অ্যাভেলেবেল পেমেন্ট গেটওয়ে বা পপুলার পেমেন্ট গেটওয়ে, আপনার ক্লায়েন্ট কোথায়? ইউএস, ব্যবসা করে কোথায়? ইউএসএ, তাই ইউএস এর পেমেন্ট, ইউএস এর লোকজন ইউএস এর পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবে, তাই না? তো এখন আপনি দেখলেন
এর মধ্যে বললেন যে এইগুলো আছে, মোস্ট পপুলার কোনগুলো, তার মধ্যে কোনোটা বাদ পড়েছে কি? যদি বাদ পড়ে ক্লায়েন্টকে বলতে পারে তুমি এটাও অ্যাড করতে পারো। আর যদি একটা দুইটা ব্যবহার করে তাহলে তাকে আরো বলতেই হবে। দ্যাটস ইট। কথা বোঝা গেছে? ফাইন। আরেকটা জিনিস হলো, এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, অটো ফিল ফিচার। এইটা আমার খুবই বিরক্ত লাগে। কোনো জায়গায় যে যদি কোনো কিছু কিনতে যাই, ধরেন একবার ইনফরমেশন দিলাম, উপরে একটা রেড মার্ক করে বললো ভাই তুমি ইনফরমেশন দাও। পরের বার ইনফরমেশন দিতে যে আমি যে এতক্ষণ ধরে ভাই এই নাম, বাপের নাম, 14 গোষ্ঠীর নাম লিখলাম, উপরে একটা মেসেজ দিল যে ভাই তুমি ইনফরমেশন দাওনি, তাই তুমি পরবর্তী স্টেপে যেতে পারছো না। যখন আমি নতুন করে দিয়ে যাচ্ছি তখন নতুন করে আবার এই ফাঁকা আসে। কেমন লাগে? একটা বিরক্তিকর না? যেখানে এত এই অ্যাড্রেস এত সময় ধরে লিখলাম, এই ফোন নাম্বার লিখলাম, আবার এই ছোট্ট ভুলের জন্য আবার আমাকে একদম ব্ল্যাঙ্ক একটা ফর্ম ফেল দিল, এ ভেরি। সো এইটা রিসার্চ বলছে যে তুমি যদি অটোফিল অপশনটা রাখো, অটোফিল অপশনটা রাখো, তাহলে হচ্ছে যে তোমার এখানেও একটা ডাটা আছে, গুগল বলেছে, এখানে একটা ডাটা বলেছে যে ভাই মানে এটা হচ্ছে কনভার্সন রেট, মানে ফর্ম ফিল আপ রেট, মানে ফর্ম ফিল আপ কমপ্লিশন রেট তোমার 25% বেড়ে যেতে পারে তুমি যদি অটো ফিলটা ব্যবহার করো। খুব খেয়াল করে দেখেন, 25% কিন্তু কনভার্সন বাড়ে না যদি অটো ফিল ব্যবহার করো। 25% ফর্ম ফিল আপের রেট বাড়ে। যে 25% যদি তুমি অটোফিল রাখো, তাহলে 25% বেড়ে যেতে পারে কি ফর্ম ফিল আপ কমপ্লিশন রেট। ই কমার্সের ক্ষেত্রে একটা ফর্ম ফিল আপ মানে তো আসলে পার্সেস, এই ক্ষেত্রে তুমি ইয়া বলতে পারো। কিন্তু বিটুবি বিজনেসের ক্ষেত্রে একটা ফর্ম ফিল আপের ইয়া মানে কি একটা লিড পাওয়া। তার মানে কিন্তু কি তোমার এটাও বলতে পারেন কনভার্সন রেট 25% কনভার্সন রেট বাড়ে যেতে, ব্যাপারটা একই আর কি। এটা ফর্ম ফিল আপ করা মানে তো কনভার্সন। এই ক্ষেত্রে আমাদের অটো ফিল ব্যবহার করা ভালো। এখন অটো ফিল আছে দুই ভাবে আপনি করতে পারেন। আপনি এই ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লেভেলে করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা ব্রাউজারে, প্রত্যেকটা ব্রাউজারে অটো ফিলটা হচ্ছে যে ইয়া থাকে, মানে বাই ডিফল্টই থাকে। এই যে আপনি যদি এই যেমন ক্রোমে যদি এখানে তিনটা গুল্লুতে ক্লিক করেন, যদি এখান থেকে সেটিংসে যান, এখান থেকে যে অটো ফিল এন্ড পাসওয়ার্ড এইটা এই অন করে রাখতে হয় আর কি। হ্যাঁ, যদি আপনি অন করে রাখেন, অন করে যদি রাখেন তাহলে যেমন এই যে আমার এই পেমেন্ট মেথড দুইটা সে সুন্দর করে সেভ করে রাখছে। আমি এখন পরবর্তীতে যখন কোনো একটা জায়গা পারচেস করতে যাই, সে আমার সামনে দেখায়, আমি একটা ক্লিক করি, তখন আমার এই ফর্মটা অটো ফ্লাপ। ঠিক আছে, এটা। আরেকটা হচ্ছে যে কিছু কিছু সিকিউরিটি রিজনের কারণে এই জিনিসটা করতে দেয় না। যে ভাই এখানে তুমি একটা একবার ফর্ম, এই যেমন আমাদের এখানে সেভ করা আছে, আমি যখন দিব তখন দেখেন সব অটো ফিল হয়ে গেল, আমি বাইসা গেলাম। এটা খুব ইম্পর্টেন্ট। অথবা আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, আসার পরে এটা কিন্তু ব্রাউজার অটোফিল থেকে গেছে, কিন্তু অনেক ইয়ে আছে যে এই ধরো তোমার এই ডিটেল দেওয়ার পরেও ভুল হয়েছে, সে একটা সুন্দর নোটিফিকেশন দিয়ে বলবো তুমি এটা করনি, তারপরে এটা ব্ল্যাঙ্ক করে। এইটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন, এটা কি এটা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা কাজ করতেছি না, এটাকে ওয়েবসাইটে কাজ করতে হয়, এর ব্যাক এন্ডে সম্ভবত এটা ডেভেলপারকে বলে বোঝাতে হবে যে ভাই অনেক সময় ইনফরমেশন ফিল আপ করতে গেলে আমার ব্রাউজারে অটোফিল আছে, তারপরেও হচ্ছে যে আমি যখন ইনফরমেশন দিয়ে কোনো একটা ভুল হচ্ছে আমার নতুন আবার প্ল্যান করে দেখাচ্ছে, তখনও এই অ্যাপ্লিকেশন লেভেলে ওই ইয়াটা ওই ক্যাশিংটা করে দেয়, যাতে যেটা এই মাত্র লিখলো পরবর্তীতে লিখতে গেলে এরকম ক্লিক করলে যাতে নাম ইয়াতে চলে আসে। এটা একটু প্রবলেম হয়, দেখে নিতে হবে। সো এটা যদি করেন ফর্ম কমপ্লিশন রেট কত বেড়ে যেতে পারে, 25% বেড়ে যেতে পারে। এটাও ভেরি ইম্পর্টেন্ট। দেখেন সিআরওর মজাটা কি জানেন? সিআরও যে আহামরি কিছু তা কিন্তু, কিন্তু খুব ডিমান্ড। ছোট্ট একটা চেঞ্জে আপনার অনেক ঘটনা ঘটে যেতে পারে। এবং এইগুলো যদি আপনি করেন, ফিউচারে এবি টেস্টিং টেস্টিং নিয়ে যখন আমরা কথা বলবো, যদি আমরা এগুলো করে ফেলেন, হয়তো প্রথম অবস্থায় এই 2 4 3 4 5 10 টা 2 4 3 সপ্তাহ এরকম যাবে, 1 মাস 2 মাস যদি আপনি এভাবে একটু অপটিমাইজ করেন, ওই বিজনেসের কিন্তু কনভার্সন রেট বেড়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে ক্লায়েন্ট আপনার অ্যাডের কস্ট সেম, অ্যাডের কস্ট সেম, যতগুলো ইউজার ট্রাফিক আসতেছে ওয়েবসাইটে সেম, শুধুমাত্র আপনি কি করতেছেন ভাই কনভার্সনটা বাড়া দিচ্ছেন, ও রেভিনিউ উড়ে যাচ্ছে। সেখান থেকে কি ভাই আপনার 500 1000 ডলার দিবে না? কারণ আপনি তো ইয়া করেন, আপনি কি করেননি ভাই, আপনি তো ভাই ওর কাছে অতিরিক্ত কিছু দাবি করেন, ভাই তোর আগে এত টাকা খরচ হইতে কয়টা সেল, এখন সেম টাকা খরচ হয় এত বেশি সেল হয়, তো তুই আমার ওখান থেকে ভাই কয়টা টাকা দিবি না? কাহিনী শেষ। এই হলো মোটামুটি কি
অটোফিল অপশন আর কি। অনেক সময় বকবক করে ফেলছি, একটু প্রশ্ন নিয়ে আর কি। বেশি বকবকিং হয়ে যাচ্ছে নাকি ভাই? হ্যালো। থাক, কোনো কথা বলতে হবে না। আচ্ছা। আচ্ছা। ও, অটোফিলের একটা কথা মনে ভুলে গেছি। অটোফিলের একটা হচ্ছে যে অটোফিল ওই লেভেলে, আর একটা হচ্ছে যে একটা কথা ভুলে গেছি, এটা দেখে মনে হলো। এই যে আমরা যেমন ধরেন এটাও একটা অটোফিলের অংশ। যেমন ধরেন সিলেক্ট ইয়া, তো এখানে সে লিখতে পারতো, অ্যাজ ওয়েল এজ আপনি একটা ড্রপ ডাউন সিলেক্ট করে লিখে দিচ্ছেন পরীক্ষা। এটাও কিন্তু একটা অটোফিলের পার্ট। তো যে ইনফরমেশন গুলো এইভাবে দেয়া সম্ভব, সেই ইনফরমেশন গুলো এইভাবে ড্রপ ডাউন করে ব্যবহার করা ভালো। তাহলে লিখতে গেলে তার কষ্টও হলো না, ভুলও হলো না। অ্যাজ ওয়েল এজ সে সহজে একটা ক্লিক করে সুন্দর করে এখানটা সার্চ দিল, কোথায় ভাই? কুষ্টিয়া, ধরো, সুন্দর করে কাহিনী শেষ। এটা একটা অটোফিলের অংশ, দ্যাটস ইট। আচ্ছা, ফাইন। আচ্ছা, সিকিউরিটি ব্যাজ, এটা খুব ইম্পর্টেন্ট ঠিক। সিকিউরিটি ব্যাজ, দেখেন এখানে খুব দারুণ দারুণ রিসার্চ আছে। এই রিসার্চে বলতেছে যে যে 17 থেকে 19%, 17 to 19% কার্ট অ্যাবান্ডন হয়, কারণ তারা ইউজাররা ইউজাররা তাদের ক্রেডিট কার্ডের, তাদের পেপালের ইনফরমেশন শেয়ার করতে গিয়ে তারা নিজেদেরকে সিকিউর ফিল মনে করে না। নিজেদেরকে মানে তার ওই ক্রেডিট কার্ডের, তার ওই পেপাল অ্যাকাউন্টের সিকিউর ফিল করে না। এর কারণে 17 to 19% কার্ড অ্যাবান্ডন হয়। ওই একই কথা, 100 জন মানুষ তুমি ওয়েবসাইটে নিয়ে আসছো, সেখানে ভাই অ্যাড টু কার্ড করছে 20 জন। ওই 20 জনের মধ্যে যদি আবার 17 থেকে 19% কার্ড অ্যাবান্ডন করে, এই সিকিউরিটি মানে সে ফিল করে, ভাই এখানে এই ওয়েবসাইটে আমার পেপাল ইনফরমেশন দিয়ে সে সিকিউর ফিল করতেছে না, কারণ হ্যাক হয়ে যেতে পারে, তার পেপাল থেকে কেটে তার ক্রেডিট কার্ডের ইনফরমেশন, ডেবিট কার্ডের ইনফরমেশন দিয়ে ফিল করতেছে না। এই ক্ষেত্রে মানুষের সাইকোলজিক্যালি এই ধরনের সিকিউরিটি ব্যাজ যদি আপনি ইউজ করে থাকেন, কোথায়? যেমন এই ওয়েবসাইটের এখানে যেমন যে পেমেন্ট পার্টনার, যেমন ওটা ব্যবহার করছে না, এটা আপনি হয়তো এসএসএল কমার্স, হ্যাঁ, এটা হয়তো আপনি এখানেও ব্যবহার করতে পারতেন। হ্যাঁ, অথবা আপনি এখানে কোনো এক জায়গা যে এই যে আহ, এই যে এই ইনফরমেশন মানে এখানে যে আপনার সবগুলো থাকতে হবে, নট লাইক দ্যাট। আপনি শুধু পেপালের টানেন, আপনি শুধু পেপালের টানেন। ওইগুলো পেপালেরটা ভাই, এইগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি, এরা কি করে জানেন? এরা হচ্ছে যে এর মধ্যে কিছু কোম্পানি আছে, মানে সবাই সিকিউরিটি কোম্পানি, কেউ এসএসএল সার্টিফিকেট, এসএসএল মানে ওই যে এসটিপিএস, এটা সার্টিফাইড কোম্পানি আছে এর মধ্যে। এর মধ্যে হচ্ছে পেমেন্ট সলিউশন আছে। এর মধ্যে হচ্ছে যে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি কোম্পানি আছে, যারা আপনার ওয়েবসাইটের কি কি সিকিউরিটি ফ্লজ আছে, কি কি সিকিউরিটি লুপ হোল আছে, সেইগুলো চেক করে দেয়। যেমন এই যে এই কোম্পানিটা, এই যে যেমন ট্রাস্ট ওয়েব, খুব নামকরা একটা কোম্পানি, সাইবার সিকিউরিটি কোম্পানি। এদের কাজ হলো পৃথিবীর বড় বড় কোম্পানি, যেমন ব্যাংকিং কোম্পানি, যেখানে টাকা পয়সার লেনদেন, ওরা ব্যাংকিং যে ওয়েবসাইট গুলো আছে, পেমেন্ট গেটওয়ে গুলো আছে, এই সমস্ত বিজনেসের তারা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি দেয়, ওয়েব ওয়েব সিকিউরিটি, সার্ভার সিকিউরিটি, অ্যাপ সিকিউরিটি, এই ধরনের ইয়ে নিয়ে কাজ করে। ওরা বিভিন্ন ধরনের পেনিট্রেশন টেস্টিং করে বলে যে তুমি এখানে একটা ফর্ম ব্যবহার করেছো, এই ফর্মের এই প্রবলেমের কারণে সামওয়ান হ্যাক করে তোমার এখানে লগ ইন করে ফেলতে পারে। এই ধরনের সিকিউরিটি সলিউশন দেয়। সো এদের কাছ থেকে অ্যাকাউন্ট নিতে হয় আর কি। হ্যাঁ, তারপরে তুমি এটা ব্যবহার করতে পারো, তুমি এটা কপি করেও ব্যবহার করতে পারো, সেই ক্ষেত্রে তোমার নামে কেস ফেস হয়ে যেতে পারে। ঠিক আছে, ম্যাকফিক এই জিনিস আমরা সবাই জানি। এছাড়াও ধরো তোমার পেপাল ভেরিফাইড আছে, হ্যাঁ, পেপালের লোগোটা আমরা পাচ্ছি না, ধরুন আপনি সার্চ দিয়ে আর কি, পেপাল, পেপাল ভেরিফাইড,
Yes, লোগো যেটাই দাও, এই যে এরকম পেপাল ভেরিফাইড, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো চেক আউট পেজের কোনো এক জায়গায়, এটা ইউএক্স ইউআই অনুযায়ী, বাট সাধারণত যেখানে পেমেন্ট ইনফো, যেমন এই জিনিসটা আপনার পেমেন্ট করতে যাচ্ছে কোথায়, এখানে, তাহলে পেমেন্ট যখন আপনি যদি এই জিনিসটা এই এই কর্নারে ব্যবহার করে রাখেন, এই 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 ইমেজটা, তাহলে ভাই জিনিসটা কি ইয়া হইলো, হইলো না তো। এই জন্য এই সমস্ত ইনফরমেশন গুলো যেখানে আপনার চেক আউট হচ্ছে, পেমেন্ট ইনফরমেশনের পর পরই যদি এই ধরনের ভেরিফাইড সাইন যে কোনো একটা ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই, বা দুইটা ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সবগুলো আবার ব্যবহার করতে গেলে এর জন্য আবার আলাদা চেক আউট পেজ করতে হবে, বাস এতগুলো যদি ব্যবহার, যে কোনো একটা ব্যবহার আমরা করতে পারি, তখন হচ্ছে ওর একটা ট্রাস্টনেস তৈরি হয় যে ও আচ্ছা, তার মানে এখানে আমি পেমেন্ট করলে আমার কোনো ইয়া হবে না আর কি। তাহলে আপনি বাঁচবেন কিসে? 17 থেকে 19% কার্ট অ্যাবান্ডন রেট। কার্ট, কিন্তু কার্ট অ্যাবান্ডন রেট নিয়ে কথা বলতেছি, খুব ভেরি মানে ইম্পর্টেন্ট কথা কিন্তু, আর মানে একটা ওয়েবসাইটে ইউজার নিয়ে আসতো বা একটা ক্যাম্পেইন চালাবে চলে আসবে, অসুবিধা নেই। তাকে কার্ট পর্যন্ত আনা কিন্তু খুব কষ্টের কাজ, আর ওই কার্ট থেকে যদি কেউ আবার চলে যায়, সেটা কিন্তু আরো কষ্টের কাজ, ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি তুমি ব্যবহার করো, তাহলে তুমি এটা থেকে বাঁচবা। আচ্ছা, কিরে ভাই আজকে শেষ হচ্ছে না কেন, এত বড় কেন, মানে খুব ইয়া হচ্ছে নাকি? ক্লাস কি ভাল লাগতেছে নাকি বেশি বক বক? শোনেন, যে কোনো না ভাই, মানে চালান। যখন আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, মার্কেটিং ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন, এই সমস্ত ট্রেনিং এ সব সময় হচ্ছে বক বক বেশি হবে। এটা ট্রু থিং, কিন্তু কারণ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলাই মানে সেখানে আপনার বক বগানি বেশি হবে, তা নাহলে পরে আপনি স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন কিভাবে, কোন অ্যাঙ্গেল থেকে ইয়া করতে হবে, ব্যাপারটা তাই না? এখানে তো প্র্যাকটিক্যালি আর সিআরও করছে, প্র্যাকটিক্যালি আপনার কাজ করা খুবই কম। আপনাকে মূলত স্ট্র্যাটেজি ডেভেলপ করে দেওয়াই আপনার কাজ, কারণ সিআরও মানে একটা স্ট্র্যাটেজি। সিআরও মানে কি? কতগুলো স্ট্র্যাটেজি, যেটা তোমার কনভার্সন রেট ইয়ে করে। এখন সিআরও স্পেশালিস্ট, সিআরও এক্সপার্টের কাজ হলো কতগুলো স্ট্র্যাটেজি দেয়া, অ্যানালাইসিস করে, যাতে তার কনভার্সন রেট বাড়ে। আর স্ট্র্যাটেজি মানেই বকো, পৃথিবীর যে কোনো স্ট্র্যাটেজি, কাল ট্রেনিং এ ব্র্যান্ড নিয়ে মানে মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং, এই ধরনের কথাবার্তা মানে বেশি এই বক বক। বিরক্ত হয়েছেন কে কে দেখি শুনি? হ্যালো, আপনার কি ঘুমা গেছেন নাকি ভাই? না ভাইয়া ঘুমাচ্ছি। জি ভাই আছি। আসি 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 আসি। বেশি ইয়া হচ্ছে মানে 7,500 টাকা লস এরকম মনে হচ্ছে? না না ভাইয়া, না, ওরকম কিছু। রেসপন্স কই? এই মনোযোগ দিয়ে তথ্যগুলো শুনতেছি। আপনারা আগে থেকে জানেন এরকম, যে কারণে মজা পাচ্ছেন না? না না না, ভাইয়া এই ফার্স্ট ওরকম টাইম। কিছু না। ফার্স্ট টাইম তো ভাইয়া, অনেক কিছু হ্যাঁ, কথা সবাই জিনিস বলতেছে, অনেক খতম করার কিছু চেষ্টা মাথায় করতেছে চলে আর কি। আসছে। আচ্ছা, আচ্ছা, এখনো এত কেরে ভাই? না, আজকে আর পড়াবো না। হুম, 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 হুম। জি ভাইয়া, সবাই একটু ডাকাত ধরতে ব্যস্ত। এটা সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো এটা ইয়ে আছে তো, মানে মোমেন্টাম ইয়ার, মোমেন্টাম মানে ইয়ার ব্যাপার হলো যে ধরেন যে মানে এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস না, লাইভ ক্লাস, মানে কি আপনি কি রেকর্ড ক্লাস করছেন, আপনাদের একটা, আপনারা যে মজা পাচ্ছেন সেটা আমাকে বুঝতে হবে না, নাহলে ক্লাস নিতে মন চায়, এই আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমরা ধরো এতটুকু পর্যন্ত পড়লাম, আমরা নেক্সট ক্লাসে বা বাকি ইয়াগুলো শেষ করব, এই তো শুক্রবার নেক্সট ক্লাসে আমরা ইয়া শেষ করব। আপাতত এটুকুই থাক আর কি, নাকি? এই আর আচ্ছা কি। ভাইয়া। 7 নাম্বার ক্লাস, হোমওয়ার্ক কিচ্ছু না, জাস্ট এই জিনিসটা করতে হবে বস। আপনাকে এই হোমওয়ার্ক জমা দিচ্ছিলেন, লাস্ট হোমওয়ার্ক, নাকি সরকার বিতাড়িত করে ব্যস্ত? না ভাইয়া, লাস্ট হোমওয়ার্ক কেউ জমা দেয়নি। এগুলো করতে হবে বস, এই জিনিসগুলো দেখেন, আমি একটা কথা বলি, মানে আপনার সামনে এমন অপরচুনিটি আসবে, আপনাকে যেন আফসোস করতে না হয়, আহারে ওই দিন যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করতাম তাহলে আমার এই জিনিসটা হাত ছড়ায়। কিন্তু এই অপরচুনিটি আপনার আসবেই, মানে আমি গ্যারান্টি দিচ্ছি, যারা ডিজিটাল মার্কেটিং, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং শিখেছেন,
তাদের এই অপরচুনিটি আসবেই, সিআরওর কাজ তার আসবেই, যতদিন যাবে তত আসবে এবং ইনশাআল্লাহ আসতেই হবে। এবং এটা না হলে পারে ওই ইনশাআল্লাহ বিজনেস, স্মল মিডিয়াম লেভেলে যাদের বিজনেস করে তারা সাস্টেন করতে পারবে না। কারণ আপনার অ্যাড কস্ট এমন পরিমাণে বাড়তেছে, এত বিজনেস দুনিয়ায় আসছে যে ভাই অ্যাড কস্ট এত পরিমাণে বাড়তেছে, ওর বিজনেস করে মানে ব্রেক ইভেনে যাওয়াই টাফ হয়ে যাচ্ছে। তখনই আপনার সিআরও দরকার, যে ভাই তুই এই টাকা খরচই কর, এখান থেকে তুই রেভিনিউ বাড়াই দিই যাতে তোর প্রফিট আসে। ভাই তুমি যদি 100 টাকায় বিক্রি করো তাহলে রেভিনিউ, তাহলে এখান থেকে তোমাদের 10%, 15% প্রফিট হয়, তাহলে 15 টাকা লাভ হলো। কিন্তু তুমি 100 টাকায় খরচ করো, তুমি যদি এটারে 30% করে দিতে পারো তাহলে তোমার 30 টাকা প্রফিট হবে না? তার মানে কি তোমার অ্যাড কস্ট ওই 100 টাকায় আছে, কিন্তু তোমার আগে ছিল 15 টাকা, তুমি 15 টাকা প্রফিট করেছো, এখন তুমি 30 টাকা প্রফিট করছো, তাহলে তুমি বিজনেস সাস্টেন হবে কিভাবে? তখনই সিআরও দরকার। এই জন্য এই সিআরও না হলে পর এই যে ফাইবার টাইবার এরা কি ছাগল এরা ডাটা অ্যানালাইসিস করে না? সিআরও যে আলাদা নিয়োগ করে করছে এমনি নো। এবং এই লেভেলের এবং এটাতে এক্সপার্টাইজও কিন্তু কম, বা এই লেভেল এক্সপার্টাইজ হতে হলো তাই কিন্তু প্রিভিয়াস বেশ কিছু কোর্স করে আসতে হচ্ছে। তারপরে রাতারাতি যে এখানে ওই যে ই কমার্স ট্র্যাকিং এর মতো রাতারাতি যে হচ্ছে একটা জেসন আপলোড করে দিয়ে চেঞ্জ করে দিলাম মেজারমেন্ট আইডি, জিটিএম আইডি, আর হয়ে গেল নিয়ে নিলেন $50 $100। এই 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 এটাতে এরকম না। সো এই জায়গাটা কিন্তু কাজের অপরচুনিটি যেমন বেশি আছে, আপনার হচ্ছে যে অর্ডার ভ্যালু নেওয়ারও বেশি সুযোগ আছে। সে একটু কষ্ট হলেও বস করে না, এই আর কি। তো বেঁচে থাকলে কথা হবে। বস একটা অবজারভেশন আমরা শেয়ার করতাম। আমরা চেক আউটের এটা পরবর্তী ক্লাসটা আমরা নেক্সট নিব আর কি। এটা অর্ধেক হলো ধরেন, হ্যাঁ। বস একটা অবজারভেশন, সেটা হচ্ছে যে আমি ওই আপনি যে 6টা ক্লাস নিয়েছিলেন এর উপরে আমি 15টা ওয়েবসাইট পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করলাম আপনার ওই যেভাবে ক্রাইটেরিয়া দেখাইছিলেন, এবং সর্বশেষ আপনার চেক মানে বাউন্স রেটটা চেক করলাম। তো আপনার যে অ্যানালাইসিস আসলে আহ, আমরা শেখার পরে দেখলাম যে যেভাবে বিশ্লেষণ করলে আহ, সবকিছু ফাইনালি গিয়ে আমরা যেভাবে অ্যাসেস করলাম, করার পরে দেখা যাচ্ছে যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ঠিক না, সেটার বাউন্স রেট বেশি। এবং এটা আমি প্রমাণ পাইছি, আমি 6টা মানে ক্লাসের সারমর্ম দিয়ে দেখলাম যে ওই 6টা ক্লাস দিয়ে আসলে অনেক কিছুই করা যাচ্ছে আর কি। তো ধন্যবাদ আপনাকে আর কি। ওই 6টা ক্লাস করেও তো অলরেডি অনেকে কাজ করে ফেলছে না। জি জি। বাট আমরা কিন্তু যেমন ধরেন এখনো কিন্তু আমরা হাইপোথিসিস পর্যায়ে আছে। ওই যদি আমরা সিআরও প্রসেসে যাই, আমরা যদি সিআরও প্রসেসে যাই, প্রথম ক্লাস শুরু করতেছে স্টুপিডের মতো শুরু করতেছে চিল্লাচিল, ভাই ভালো না লাগলে চলে যান। আমরা প্রথম ক্লাসে যে প্রথম ক্লাসটা কোন ছিল ভাই? কি রে ভাই, সিআরও ডকুমেন্ট কি হারাই গেল নাকি? আমরা প্রথম ক্লাসে যে বলেছিলাম না যে আমাদের ইয়াটা ছিল এক নম্বর, এই যে এক নম্বর, আমরা যে বলেছিলাম যে ওখানে আমরা কিন্তু এখন পর্যন্ত যে কাজটা করতেছি দেখেন, আমরা কিন্তু সিআরওর এই জায়গাটা আসছি। আমরা এখন পর্যন্ত রিসার্চ এন্ড হাইপোথিসিস বানাচ্ছি, যে ভাই রিসার্চ করতেছি তোমার এই অবস্থানে আছে, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড তোমার এই করলে বাড়তে পারে হাইপোথিসিস, এবং সেটা ডেভেলপার ধরো ডেভেলপ করে দিচ্ছে, এরপরে টেস্ট হবে, ঠিক আছে, দেন আবার অ্যানালাইসিস হবে। এই জায়গাটা এসে আমরা কি করব, আমরা আমরা এখন হাইপোথিসিস অনুযায়ী এই পর্যন্ত ইমপ্লিমেন্ট করে ফেলবো, দেন আমরা ডেটা অ্যানালাইসিস শুরু করব। এবার ডেটা অ্যানালাইসিস অনুযায়ী আবার আমরা ডেভেলপ করব, আবার আমরা এইভাবে যাব। তার মানে কি, এখন পর্যন্ত আমরা রিসার্চ অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড আমরা হাইপোথিসিস করে ডেভেলপারকে দিয়ে আমরা টেস্ট পর্যন্ত আসি ধরো, যেটা স্ট্যান্ডার্ড। এরপর আমরা দেখবো যে স্ট্যান্ডার্ডেও কাজ করে কি না করে, এবার কথা বলবে ডাটা, ভাই আমরা এরকম করছিলাম, ডাটা বলতেছে ভিন্ন, তাহলে ওই ডেটা অনুযায়ী আমরা পরবর্তী চেঞ্জ করবো। এটা হচ্ছে যে আমাদের হয়তো এর পরবর্তী 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 ক্লাসে যে মানে নেক্সট টু নেক্সট ক্লাসে যে হচ্ছে যে তোমার ইয়া হবে, মানে ওই 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 জায়গাগুলোতে আমরা যাব। আমরা জিএফ এর ডেটা অ্যানালাইসিস নিব, আমরা এই খুব দারুণ হবে জিনিসগুলো, শিখেন, খুব দারুণ স্কিল, খুব দারুণ স্কিল। ওকে, বেঁচে থাকলে কথা হবে। ভাইয়া আসসালামু একটা আলাইকুম। প্রশ্ন ছিল। করেন। যখন প্রশ্ন করার কথা বললাম তখন কইছিলেন ঘুমাচ্ছিলেন? না বস, এটা অন্য বিষয়, তো এ কারণে বলি নাই। ঠিক আছে, বলুন।
বস, এই সিআরওর কথা আরব মার্কেটে বা অন্য বড় ভাইয়ের কথা জিজ্ঞেস করলে তারা ভিডিও অডিট আর পিডিএফ অডিটের কথা বলে। কি বলে? বলে যে ভিডিও অডিট আর পিডিএফ অডিট, মানে কোন 10 মিনিটের বা 15 মিনিটের ভিডিও দিবে, সেই ভিডিওটা অডিট করার লাগবে। আমি বললাম এটা হিট থেকে যে না, মানে শোনার জন্য বুঝি নাই। আপনারা কেউ বুঝছেন ভাই সে কি বলতে চেয়েছে? বোঝা না যায় বস, না ওনার কিছু। কথা কেটে গেছে। না ভাই, কথা তো স্পষ্টভাবে মানে বুঝতে পারি না কোশ্চেনটা। জাস্ট উনি বলছে যে ওনার বড় ভাই বা আউট মার্কেটে যখন সিআরওর কথা বলা হয় তখন ওই ভিডিও এডিটিং আর ফটো এডিটিং বলতে সিআরও নাকি বোঝায়। নো উনি নো নো না ভাই, সেটা না। ভিডিও মানে 5 মিনিটের অডিট বলছো ভিডিও উনি। এডিট করতে চায়। ওইটা মনে হয় আপনার বড় ভাই ভিডিও ফানেলিং এর কথা কিছু বলছে আর কি। কারণ 10 মিনিটের ভিডিও এডিট করে তারপরে সিআরও না না, আমি বলছি যে- আমি বললাম যে এই যে মাইক্রোসফট গ্যালারি যে হিটম্যাপটা আছে, সেখানে যে ইউজার কি বিহেভিয়ার করে সেখানে একটা ভিডিও রেকর্ডিং, আমি সেটা করে বলছিলাম কথা সেটাই, কিন্তু আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি তো। আচ্ছা, হিটম্যাপে তো আমরা মনে হয় এখনো যাই নাই।